আজকে আমরা সবার এসএসসি অনেকে দিয়েছো, এসএসসি পরীক্ষা দিয়েছো, বিভিন্ন স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন সাবজেক্টে দিয়েছো। কেউ হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি বলো, যে যার সাবজেক্টে তোমরা দিয়েছো। এবার হচ্ছে সামনে আমাদের যেটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট হবে এবং তার সাথে গ্রুপ সি এবং ডি এর জন্য এক্সাম হবে। এসএসসিটা তো হয়ে গেছে, যেগুলো টিচিং স্টাফের জন্য। আর নন টিচিং স্টাফ যারা রয়েছে, যে ক্লারিক্যাল রয়েছে, গ্রুপ ডি রয়েছে, তাদের জন্য এক্সাম হবে। অলরেডি তার ফর্ম ফিল আপ বলো, যেটা আমাদের অলরেডি চলছে, ঘোষণা হয়েছে যে শুরু হবে। তো আপার প্রাইমারির এখনো নোটিফিকেশান বেরোয়নি, কিন্তু এটা ওই প্রাইমারি টেটের মতোই, মানে আমাদের যে এসএসসিটা হলো ওর মতোই এটাও ঘোষণা হবে এবং তার সাথে সাথে 2 মাস 2.5 মাসের মধ্যে এক্সাম হয়ে যাবে। এর সাথে সাথে যেটা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট যেটা হয় সেটা হচ্ছে 5 থেকে 8-এর জন্য যেটা হয় সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। আর যেটা 1 to 5 পর্যন্ত হয়, এবার অনেক ক্ষেত্রে 1 to 4 পর্যন্ত, সেটা হচ্ছে প্রাইমারি টেট। এবার এই দুটো জিনিসই কিন্তু একই সঙ্গে পড়তে হবে, তার কারণ যদি না পড়ো অসুবিধা নেই, কিন্তু দুটোর প্রিপারেশন তোমরা নিতে পারো। কেউ কেউ নিতে পারো, আবার অনেকে নিতে পারবে না। কী জিনিস আমি বিস্তারিত আলোচনা আজকে করে দেবো, তারপরে আমরা আজকে আমাদের টপিক শুরু করব। তো তার আগে একটু এক্সাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। যারা আপার প্রাইমারি টেট দেবে এবং অথবা যারা গ্রুপ সি গ্রুপ ডি দেবে এবং অথবা যারা দুটোই দেবে অথবা যে কেউ একটা দেবে, অনেক স্টুডেন্ট আছে, অনেক রকম আছো, কোনো সমস্যা নেই, কিন্তু পড়া দুটোর ক্ষেত্রে একই রকম, একই সিলেবাস। তার কারণ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই এক্সাম রয়েছে, দুটোই শিক্ষা দপ্তর থেকেই হবে, স্কুল সার্ভিস কমিশন থেকেই রয়েছে। সেই কারণে পরীক্ষার যে লেভেল অফ হার্ডনেস বলো বা কোশ্চেন বলো, সব কিন্তু একই রকম হবে। অর্থাৎ কেউ যদি ভাবো স্যার গ্রুপ সিডির জন্য ম্যাথটা স্যার একটু সহজভাবে হবে, আপার প্রাইমারির যেটা হবে তার জন্য স্যার একটু কঠিন করে হবে, এরকম ভাবার খুব একটা প্রয়োজন নেই। তার কারণ পরীক্ষার কোশ্চেন যেটা হবে সেটা সেইভাবেই হবে, যেহেতু একই জায়গা থেকে একই দপ্তর থেকে হচ্ছে। কোশ্চেন কিন্তু কম বেশি একই রকমই হবে, খুব বেশি পার্থক্য হবে না। তার মানে যে একই হবে সেরকম নয়, কিন্তু দুটোর যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা হার্ডনেস কম বেশি একই রকম থাকবে। এবার যারা এসএসসি দিয়েছো, এসএসসি অনেকে রিসেন্ট এক্সাম দিয়েছো, 9-10 দিয়েছো, 11-12 দিয়েছো, সেখানে দুটোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পেরেছো যে 9-10 থেকে 11-12-এর কোশ্চেন একই নয়, আবার অনেক আলাদাও নয়, একটু হার্ড হয়েছে কিন্তু খুব বেশি হার্ড নয়। ঠিক আছে? তো এটাই বলবো, আপার প্রাইমারি টেট যারা দিচ্ছ তারা তার সাথে গ্রুপ সিডির জন্য ভাবনা চিন্তা রাখো, আর দুটোরই ভাবনা চিন্তা প্রত্যেককে রাখতে বলছি। এবার কারা দিতে পারবে, সবাই যে দিতে পারবে সেরকম ব্যাপার নয়। কারা দিতে পারবে কি ব্যাপার একটু প্রথমে আলোচনা করি। প্রথম, কারা দিতে পারবে কোন এক্সাম সেটা আমরা দেখি। আপার প্রাইমারি টেট দিতে গেলে প্রথম কথা, যে স্টুডেন্টরা রয়েছে, যারা রয়েছে, তাদের কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে। প্রথম কথা, হয় বিএড থাকতে হবে অথবা ডিএলএড থাকতে হবে। বিএড অথবা ডিএলএড যে কোনো একটা থাকলে হবে। এবার কি পার্থক্য, যদি কারো বিএড থাকে তাহলে বিএড থাকলে তাকে 50% নাম্বার সহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে। 50% নাম্বার বলতে সে যে গ্র্যাজুয়েশন করছে সেটা অনার্সও হতে পারে অথবা পাস কোর্সও হতে পারে। কোনো এরকম ব্যাপার নয় যে স্যার আমি সাবজেক্ট আমার অনার্স ছিল, আমার স্যার পাস কোর্সে ছিল, তাহলে কি আমি দিতে পারবো না, সেরকম নয়। অনার্সে থাকো পাসে থাকো কোনো ম্যাটার করছে না, তুমি গ্র্যাজুয়েট হলেই দিতে পারবে, কিন্তু 50% থাকতে হবে। এবার যারা অনার্স করেছো তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে অনার্সে 50% থাকলেই হবে। এবার তোমরা যদি এগ্রিগেট করে দেখো, অনার্স উইথ পাস যদি দেখো, সেক্ষেত্রে যদি না হয় খুব একটা অসুবিধা হবে না, শুধু অনার্সের নাম্বার দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, অসুবিধা হবে না। আর পাস কোর্সে যদি হয় তখন তো বাবা 3টে সাবজেক্ট থাকবে, তখন অ্যাভারেজ দিয়ে তোমাদের করতে হবে। যাদের হয়তো সায়েন্স বিএসসি পাস বা বিএ পাস রয়েছে তাদেরকে করতে হবে। বিএড থাকলে তোমার 50%-এর যে বার্ডেন সেটা রয়েছে, কিন্তু যদি সংরক্ষিত শ্রেণী হও, মানে এসসি হও অথবা এসটি হও, তাহলে তোমাদের জন্য 5% রিজার্ভেশন রয়েছে, মানে 45% পেলেই তোমরা পরীক্ষায় বসতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। ওকে, এটা অনেকে রয়েছে কি বলতো, বিশেষ করে যারা ইংলিশ নিয়ে পড়েছো তাদের পার্সেন্টেজ দেখবে 48-এ আটকে গেছে, 49-এ আটকে গেছে, 50% হয়নি। এটা কাদের ক্ষেত্রে, বেশিরভাগ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে করেছো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়েছে। এটা হয় কিবার ব্যাপার আছে অনেক কিছু, যারা পড়েছো বা ইউনিভার্সিটি থেকে পড়েছো তারা দেখবে এই জিনিসগুলো, ব্যাপারগুলো আছে। তো আমি খুব বেশি আর বেশি আলোচনা করছি না। এবার যদি কেউ ডিএলএড হয়, বিএড পাশাপাশি যারা ডিএলএড করছো, সেই ডিএলএড যদি থাকে কোনো সমস্যা নেই, আপার প্রাইমারিতে কেবলমাত্র গ্র্যাজুয়েট হলেই হবে। সে তুমি 35%-এ পাস করো আর 32%-এ পাস করো, বা তুমি 70%-এ পাস করো, দ্যাট ডাজন্ট ম্যাটার। তোমার যদি ডিএলএড থাকে তুমি যে কোনো
পার্সেন্টেজ মানে যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই তুমি বসতে পারবে। এবার যদি মাস্টার্স হয় সে তো তোমার বেশি ব্যাপার, কিন্তু মিনিমাম যোগ্যতা যেটা সেটা তোমাকে এটা করতে হবে। তাহলে এটা হলে তুমি মানে প্রাইমারি আপার প্রাইমারি টেটে বসতে হবে। এবার যদি কেউ বলে স্যার আমি প্রাইমারিতে বসবো, তাহলে দেখো প্রাইমারিতে বসলে কিছু না, তোমাকে ডিএলএড থাকতে হবে। বিএড যারা তারা প্রাইমারি তারা বসতে পারবে না, কিন্তু যারা প্রাইমারি যারা হচ্ছে ডিএলএড রয়েছে তারা শুধুমাত্র মানে প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই পারবে, কিন্তু বিএড যারা তারা কিন্তু শুধু আপার প্রাইমারিতে বসতে পারবে, এবং পারবে তত তারাই যারা 50% সহ গ্র্যাজুয়েশন পাস করেছে। ওকে, আর যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, বিএড বা ডিএলএড এর কোনো প্রয়োজন নেই, 18 প্লাস হলেই হবে, এইচএস পাস হলেই হবে, 21 বছর হলেই হবে, কোনো সমস্যা নেই। যে কোনো জন্য তোমরা সি এবং ডি গ্রুপের এক্সাম যেটা হবে সেটা তোমরা দিতে পারবে। ওকে, এবার আমরা আসি কি কি পড়তে হবে। কম বেশি সবাই তোমরা ইন্টারনেট থেকে সিলেবাস দেখেছো। তো পরীক্ষা 150 নম্বরের পরীক্ষা থাকবে, 150 মিনিট থাকবে, মানে 2.5 ঘন্টার পরীক্ষা থাকবে। রিটেন এক্সাম হবে, রিটেনের পরে যদি পাস করো ইন্টারভিউ হবে, তারপর সেগুলোকে মেরিট লিস্ট যেটা হয় মেরিট লিস্ট হবে, এবং মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ঠিক আছে, যেমনভাবে টেটের ক্ষেত্রে হয়, প্রাইমারি টেটের ক্ষেত্রে হয়, সেমভাবেই আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে হবে, নতুন কোনো ব্যাপার নেই। এবারে কি কি পড়তে হবে, কি কি সাবজেক্ট। এখানে 150 নম্বরের পরীক্ষার মধ্যে প্রথমে চাইল্ড সাইকোলজি থাকবে, যেটাকে আমরা শিশু বিজ্ঞান বলে থাকি, চাইল্ড সাইকোলজি বলে থাকি, সেটা আমাদের পড়তে হবে। 30 নম্বরের থাকবে প্রথম ভাষা যে বাংলা, সেখানে 30 নাম্বার থাকবে। ইংলিশ, সেটা 30 নাম্বার থাকবে। কেউ যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও, আর্টস মানে কেউ হয়তো বেঙ্গলিতে করেছো, কেউ হিস্ট্রিতে করেছো, কেউ ইকোনমিক্সে করেছো, কেউ ফিলোসফিতে করেছো, যে যা খুশি সাবজেক্টে করতে পারো। আর্টসের যে কোনো সাবজেক্টে যাদের গ্র্যাজুয়েশন রয়েছে তাদের জন্য পড়তে হবে সমাজবিদ্যা, যেটাকে সোশ্যাল সায়েন্স বলা হচ্ছে, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স বলা হচ্ছে। এর মধ্যে বহু জিনিস আছে, এর কোনো পার্টিকুলার বিষয়বস্তু নেই। তার মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, ইন্ডিয়ান পলিটি আছে, ইকোনমিক্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সায়েন্স আছে। সায়েন্সের যে কিছু কিছু প্রশ্ন হয়, সেই সায়েন্স মানে ডেডিকেটেড সায়েন্স নয়, সায়েন্সের যে এমসিকিউ সেগুলো আছে, জিকে স্ট্যাটিক জিকে আছে, মানে বলতে গেলে পৃথিবীর সব কিছু আছে। ঠিক আছে, এবার এইখানে আমাদের মানে সমাজবিদ্যার ক্লাসে এই কারণে আমাদের কয়েকটা জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা হবে। কিভাবে পড়তে হবে আমি বলবো, সবই আমি বোঝাবো, কারণ রেলের পরীক্ষায় আর্টস মানে কোশ্চেন আর ডব্লিউবিসিএস পরীক্ষার কোশ্চেন আর এসএসসি পরীক্ষার কোশ্চেনের মধ্যে অনেক পার্থক্য থাকে কোশ্চেনের ধরনের উপর ভিত্তি করে। আমি সেইভাবে মানে সেই টেকনিক অনুযায়ী তোমাদের পড়তে হবে, নাহলে সবাই যদি ভাবো যে স্যার এখানে সোশ্যাল স্টাডিজ আছে, আমরা স্যার লুসেন্টের বই নেবো দিয়ে পড়ে নেবো, ভালো কথা। তারপরে যে নিতিন সিংহানিয়ার বই নেবো স্যার পড়ে নেবো, তরুণ গোয়েল নেবো পড়ে নেবো, পড়তেই পারো, কোনো সমস্যা নেই, খুব একটা লাভ হবে না, কারণ সমস্যায় পড়বে। কারণ কোশ্চেন চয়েসের ব্যাপার ডিফারেন্ট আছে, সেগুলো প্যাটার্ন দেখে এক্সাম দেখে কিছু কিছু জিনিস বুঝতে হয়। ঠিক আছে, তাহলে আর্টসের ক্ষেত্রে এটা, কিন্তু যাদের সায়েন্স আছে তাদের জন্য ম্যাথমেটিক্স এবং সায়েন্সের প্রশ্ন থাকবে। এবার এই সায়েন্সের প্রশ্নের মধ্যে কয়েকটা ট্রিক ব্যাপার আছে। ট্রিক ব্যাপার বলতে যে ডেডিকেটেড যে সায়েন্স তুলে কোশ্চেন আসবে সেরকম না, এর মধ্যে জিওগ্রাফিরও কিছু কোশ্চেন থাকবে। বলবে স্যার কেন সায়েন্স বলেছে আবার জিওগ্রাফি, কারণ জিওগ্রাফি একটা সায়েন্সের মধ্যে পড়ে, মানে ন্যাশনাল পার্কগুলো, বায়োস্ফিয়ার রিজার্ভগুলো, তারপর ন্যাচারাল ভেজিটেশন মানে যে উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো, এই ধরনের কোশ্চেন পড়বে যেগুলো সায়েন্সের মধ্যে থাকবে। মানে কেউ যদি সায়েন্সে পড়ো, তার মানে সে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, সে যদি ভাবো স্যার আমি সায়েন্স পড়েছি আমার স্যার মজা আছে, আমি কোনো অসুবিধা নেই, আমি আর্টস পড়বোই না, তাকে বাবা জিওগ্রাফিটা পড়তে হবে। হ্যাঁ তুমি হিস্ট্রি না পড়লেও হবে, পলিটি না পড়লেও হবে, ইকোনমিক্স না পড়লেও হবে, কিন্তু বাবা তোমাকে স্ট্যাটিক জিকে মানে জিকে যে ব্যাপার বিজ্ঞানের যে জিকে সেগুলো সম্পর্কে পড়তে হবে, মানে কোন যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয়, ঠিক আছে, এই ধরনের জিকে কিন্তু তোমাকে করতে হবে। অর্থাৎ ব্যাপারটা এমন হবে, পড়তে হবে বাবা সবাইকে একই সিলেবাস, এরকম নয় যে আলাদা করে কিছু পড়তে হবে। এবার তুমি যখন গ্রুপ সিডির ক্ষেত্রে যাবে, গ্রুপ সিডির এক্সামের ক্ষেত্রেও তোমার যে সমাজবিদ্যার মধ্যে যা দেখছো সব কিছু ওর মধ্যেও আছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা সেকশন আছে, জিকে একটা সেকশন আছে, তারপর ম্যাথমেটিক্স একটা সেকশন আছে, ইংলিশ একটা সেকশন আছে। অর্থাৎ তুমি যা এখানে পড়বে সেই সেই সবগুলো তোমাকে গ্রুপ সিডির জন্য পড়তে হবে। অর্থাৎ তোমার এরকম ভাবার কোনো মানে এরকম ভাবাটা পুরো বোকামি, স্যার আমি সোশ্যাল স্টাডিজের জন্য আমি আপার প্রাইমারির জন্য আলাদা করে পড়বো, গ্রুপ সিডির জন্য স্যার আলাদা করে পড়বো, মনে হয় স্যার ভালো হবে, এরকম ভাবনা চিন্তা করো না। কারণ পরীক্ষা একই জায়গা থেকে কোশ্চেন আসছে, তো প্যাটার্ন একই রকম হবে। ঠিক আছে, এতটা ভরসা করতে পারো, এতদিন ধরে আমরা পড়াচ্ছি, এত এক্সাম আমরা স্টুডেন্টদেরকে দিয়ে পড়িয়েছি, এত অনেক স্টুডেন্ট ক্র্যাক করেছে মানে চাকরি পেয়েছে। অর্থাৎ আমরা এটা বুঝি বাবা কোন পরীক্ষা
কোন পরীক্ষার প্রিপারেশন কোন পরীক্ষার সাথে করা যায়, ঠিক আছে? তো সেই ভরসাটা রাখতে পারো, বলতে পারি যে আশাহত হবে না। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার সিলেবাসের মধ্যে তোমাদের যে ডিটেল সিলেবাস তোমরা বিভিন্ন জায়গায় হয়তো পেয়েছো, এটা আমি তোমাদের স্লাইডে দেখাচ্ছি। এবার যদি ডিটেল সিলেবাস আমি গ্রুপে সেন্ড করে দেবো, কোনো সমস্যা নেই। তো প্রথমে চাইল্ড স্টাডিজ থাকবে, যার মধ্যে 15 নম্বরের টপিক বেসড থাকবে, 5 নম্বরের মানে যেটা বিশেষ মানে বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু, মানে যাদেরকে আমরা হ্যান্ডিক্যাপড বলি বা বিভিন্ন দিক থেকে তারা অক্ষম হয়, তাদের জন্য কিছু প্রশ্ন থাকে। আর 10 নাম্বার থাকে পেডাগজি থেকে। তো পেডাগজির জন্য তোমাদের ডেডিকেটেড সব মাসে 2টো করে ক্লাস অল্টারনেট উইকে দেওয়া আছে। তো পেডাগজি সেখানে এমসিকিউ আলোচনা করব, তার সাথে সাথে আমরা পেডাগজির টপিকও আলোচনা করব। অর্থাৎ চাইল্ড স্টাডিজ যেমন আমরা পড়বো, তার সাথে পেডাগজিও আমরা কিন্তু সেই রকম গুরুত্ব দিয়ে পড়বো। আর এই গুরুত্বের জায়গাটা খুব বড় হবে। এক্সাম যখন আমরা দেবো বা প্রিভিয়াস ইয়ার দেখবো, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে যে এই শিশু বিজ্ঞান যে বিষয়টা, এটা কতটা ভাইটাল রোল প্লে করবে বুঝতে পারবে। কারণ এখানেই বাবা ভুল হবে, আর এটাই তোমার নাম্বার মানে যে বুস্ট করা সেই জায়গায় কাজ করবে। এবার এর বিস্তারিত আছে, তার মধ্যে বিকাশ মানে বৃদ্ধি বিকাশ সম্পর্কে পড়বো, বংশগতি, সামাজিকরণ, পিয়াগেট, কোহেলবার্গ, ভাইগটস্কি, এদের যে তত্ত্ব এগুলো সম্পর্কে পড়বো। বহু জিনিস আছে, ফ্রয়েড সম্পর্কে পড়বো। এখানে অনেক কিছু জিনিস বলা নেই, সিলেবাসে অনেক কিছু জিনিস বলা থাকবে না, কিন্তু সেগুলো পড়তে হবে। কেউ যদি ভাবো যে সিলেবাসে যেগুলো আছে সেগুলো ধরে ধরে পড়বো, ওখানে স্যার এইটা লেখা সেটাই পড়বো, এটা হচ্ছে ডব্লিউবিসিএস সিলেবাস মেনটেন করে। অন্যান্য কোনো পরীক্ষা সিলেবাস ধরে কোশ্চেন কখনোই মেনটেন করে না, ঠিক আছে? বলবে হ্যাঁ এই তো তত্ত্বের কথা বলা আছে, তত্ত্ব কোন তত্ত্ব? পিয়াগেটও হতে পারে, কোহলবার্গ হতে পারে, ফ্রয়েড বলা নেই, ফ্রয়েডও পড়বে। কারণ চাইল্ড সাইকোলজিতে ফ্রয়েডের তত্ত্ব ছাড়া কিছুই হয় না, ঠিক আছে? তো কেন, কি ব্যাপার, আমরা সব আলোচনা করব, কি ব্যাপার সেপার। তো চাইল্ড স্টাডিজের সিলেবাস একটা দেওয়া থাকবে, সেইভাবেই করব, কিন্তু আমি তোমাদেরকে সেইভাবে পড়াবো যেগুলো তোমাদেরকে ডেফিনেটলি পড়তেই হবে। ওকে, তো টেনশন নিতে হবে না, আমার দায়িত্ব, আমি এটা কমপ্লিট করব সব কিছু। ওকে, তারপরে শিশুদের জন্য, বিশেষ শিশুদের জন্য ব্যাপার স্যাপার রয়েছে, সব আমরা এগুলো পড়বো। তারপরে পেডাগজির যে ব্যাপারগুলো, সেগুলো কি শিশু কীভাবে চিন্তা করে, শেখে, শিক্ষাদানের পদ্ধতি, সব কিছু আমরা আলোচনা করব। তারপর বেঙ্গলি, বেঙ্গলির মধ্যে খুব এটা সব থেকে বলতে পারি মানে বেঙ্গলি ইংলিশটা সহজের জায়গা। 15 নম্বর ভাষাগত বোধ পরীক্ষণ থাকবে, আর 15 নম্বরের পেডাগজি থাকবে। এই যে 15 নম্বরের বাংলার পেডাগজি, এটা ওই চাইল্ড স্টাডিজের যে পেডাগজি তারই একটু এক্সটেন্ডেড অংশ, মানে বাংলাতে সেই পেডাগজি কীভাবে কাজে লাগবে সেগুলো আলোচনা হবে। অর্থাৎ এটা ওই চাইল্ড স্টাডিজের পেডাগজির যে পেডাগজির ক্লাসটা বললাম, তার মধ্যে এগুলোও তোমরা পেয়ে যাবে। আর বাকি 15 নম্বরের জন্য তোমাদের একটা সিন থাকবে, মানে দুটো অজানা পার্ট থাকবে, একটা গদ্য একটা পদ্য থাকবে, যেখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকরণ ধর্মিক প্রশ্ন থাকবে। একটা টার্ম থেকে তুলে বললো যে এর সমাস কি হবে, এর কারক কি হবে, এর বিপরীত শব্দ কি হবে। অর্থাৎ এর জন্য আমাদের বাংলা ব্যাকরণটা পড়তে হবে। এবার ব্যাকরণের মধ্যে কিছু কিছু যেগুলো জিনিস, কারক পড়তে হবে, সমাস পড়তে হবে, বিপরীত শব্দ পড়তে হবে, বহু জিনিস আছে, সব আমাদের পড়তে হবে। সেগুলো আমরা আস্তে আস্তে যে বাংলা ক্লাস রয়েছে সেখানে আমরা আলোচনা করব অবশ্যই এটা সম্পর্কে। তারপরে তার পেডাগজি চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে কিছু জিনিস কমন আছে, যেমন সংশোধিত শিখন, রেমিডিয়াল টিচিংয়ের কথা বলা হচ্ছে। রেমিডিয়াল টিচিংটা কি? তারপরে শিক্ষা সহায়ক উপাদান, টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, এগুলো সব বাংলার যা পেডাগজি, ইংলিশের পেডাগজি সেম, শুধু বাংলারটা বাংলা ভার্সন হবে, ইংলিশটা ইংলিশের ভার্সন হবে। তো পড়ার সময় সব জিনিস বুঝে যাবে, যে মানে বুঝতে খুব একটা অসুবিধা হবে না, একই জিনিস তোমরা পেয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে ওই কম্প্রিহেনশন থাকবে, একটা প্রোজ থাকবে, একটা পোয়েম থাকবে, মানে গদ্য একটা পদ্য থাকবে, সেখান থেকে গ্রামার আর ভোকাবুলারি তোমাদের পড়তে হবে। ব্যাস, তার সাথে ইংলিশেরও পেডাগজি, একই জিনিস, সেম জিনিস, বাংলাটাই ইংলিশে হবে। ওকে, সব আমরা আলোচনার মধ্যে করব। এবার গণিতের ব্যাপার, এবার গণিতের ব্যাপারটা আসি। এই গণিতের তোমরা যদি কোশ্চেন দেখো, যে আগের মানে যে কোশ্চেন হয়েছে বা সামনের যে কোশ্চেন আছে, সেখানে যা তোমাদের একটা সিলেবাস দেবে, ঠিক আছে? একটা সিলেবাস দিয়েছে যে এই পড়বে, বীজগণিত পড়বে, জ্যামিতি পড়বে, পরিমিতি পড়বে, বাস্তব সংখ্যা পড়বে, এরকম মেনটেন করে কোনোদিন পরীক্ষায় কোশ্চেন পড়ে, ঠিক আছে? পরিষ্কার একটা কথা বলছি, ম্যাথামেটিক্সে যদি ভাবো সিলেবাস ধরে স্যার গ্রুপ সিডির কোশ্চেন অঙ্ক স্যার সহজ পড়বে, কিন্তু সেই সহজের যে টপিক, তোমাকে একটা লাভ ক্ষতির অঙ্ক অবশ্যই দেবে, তোমাকে একটা মিশ্রণের অঙ্ক অবশ্যই দেবে, কিন্তু লাভ ক্ষতি মিশ্রণ সেটা তো বীজগণিতের অংশ নয়, সেটা পাটিগণিতের অংশ। কিন্তু পড়ানোর সময় তোমার যখন কোশ্চেন আসবে তখন বলবে কেন, ওটা তো ওই এর মধ্যেই আছে, বাস্তব সংখ্যার মধ্যেই ওগুলো পড়ে যাচ্ছে, যে যার একটা বলবে। তো ফলে সিলেবাস ধরে এখানে পড়তে পারবে না বা পড়া সম্ভব হবে না। তার মানে এই নয় যে খুব কঠিন লেভেলের অঙ্ক করতে হবে, সেরকম নয়, করতে হবে, কিন্তু যে চ্যাপ্টারগুলো অঙ্কের থাকবে সেগুলো সম্পর্কে
বেসিক ধারণাগুলো থাকতে হবে, যে লাভ ক্ষতি কাকে বলে, লাভ ক্ষতির যে ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি সেগুলো আলোচনা, জ্যামিতির মধ্যে বৃত্ত কি, ত্রিভুজ কি, চতুর্ভুজ কি, তার মধ্যে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তার কর্ণ জিনিসটা কি, কোন জায়গায়, কিছু কিছু প্রপার্টি, একদম টাফ প্রপার্টি না পড়লেও ইজি কি যে প্রপার্টিগুলো সেগুলো বাবা পড়তে হবে, সেগুলো না জানলে হবে না। তো সেইভাবে ম্যাথ ক্লাস হবে, মানে এখানে একদম টপ লেভেলের যে ম্যাথ কঠিন মানে শেখানো সেসব কিছু ম্যাথের ক্লাস আমি করাবো না, তার কারণ প্রয়োজন নেই। গ্রুপ সিডি এবং আপার প্রাইমারির কোশ্চেনের জন্য যেটা সাফিসিয়েন্ট হবে সেই ধরনের ম্যাথই আমি করাবো যতটা প্রয়োজন হবে। ওকে, আমি চাইলে অনেক কিছু টাফ করাতে পারি, কিন্তু আমি এখানে জ্ঞান দেখিয়ে আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের দেখাবো যেটা এক্সামে কি করে ক্র্যাক করতে পারো, যে যত নম্বরের পরীক্ষা দেবে, 60-এর পরীক্ষা দেবে, তার মধ্যে কি করে 56-57 টার্গেট করতে পারো সেটা আমার লক্ষ্য থাকবে। এটা নয় আমি কতটা অঙ্ক জানি তোমাদের দেখাবো, আমি এটা চেষ্টা করব তোমরা কতটা অঙ্ক করতে পারো সেটা আমার গুরুত্ব হবে, কতটা তোমরা কমন করতে পারো, সেটা আমার ফোকাসের বিষয়বস্তু। ওকে, নেক্সট তারপরে গণিতেরও পেডাগজি আছে। গণিতের পেডাগজি নিয়ে বেশি মাথার চিন্তা করতে হবে না। গণিতের পেডাগজি কিছু কিছু জায়গা খুব সিম্পল আছে, আমি এখানে চ্যাপ্টার পড়ে দেবো। গণিতের পেডাগজি যদি পড়তে যাও প্রচুর বড় জিনিস আছে, কিন্তু এত কিছু পড়ার দরকার নেই, আমি প্রয়োজন অনুযায়ী ঠিক তোমাদের গণিতের পেডাগজি দেখিয়ে দেবো, ঠিক আছে? সেই প্রয়োজন অনুযায়ী ঠিক পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার তারপরে বিজ্ঞান, সায়েন্স যে রয়েছে, সায়েন্সের মধ্যে দেখো ওই রকম সিলেবাস দেওয়া রয়েছে, যে স্যার এরকম একটা সিলেবাস রয়েছে, সেই সিলেবাস আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সেই সিলেবাস আলোচনা করার পরে যে এখানেও দেখো এক ধরনের সিলেবাস দেওয়া আছে, যে খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, ধাতু, তড়িৎ, হ্যানা তেনা এইসব ব্যাপার স্যাপার সিলেবাস রয়েছে। তোমরা এই যে যেগুলো রয়েছে সেগুলো ইন্টারনেটে যে ধরনের সিলেবাস দেওয়া রয়েছে সেগুলো থেকেই আমি বলছি, আমি এক্সট্রা করে নিজের মতো করে কিছু এন্টার এখানে করে দিইনি, যেগুলো রয়েছে। কিন্তু এইরকম সিলেবাস ধরে ধরে প্রশ্ন আসবে না সায়েন্সের মধ্যেও করার সময়, কিছু কিছু জিনিস মানে যেই যেই জায়গাগুলো দেখে তোমাদের পড়তে হবে, মানে এখানে সায়েন্স পড়তে হবে জিকে বেসড সায়েন্স, মানে কোন যন্ত্রপাতি দিয়ে কি মাপা হয়, ঠিক আছে? তারপর কোন মানে এই রোগের জন্য কোন মানে তোমার হচ্ছে যে ভ্যাকসিন ব্যবহার করা হয়, ম্যালেরিয়ার পরজীবী কি, মানে যেগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইড যে সায়েন্স হয়, বিষয় যেগুলো আমাদের অ্যাপ্লাইড সায়েন্স হয় সেই জিনিসগুলো পড়তে হবে। এখানে বলবে না যে চৌম্বক আবেশ বলতে কি বোঝো, এরকম কোনো প্রশ্ন নয় যে বলবে চৌম্বক আবেশের একক কি। হ্যাঁ দেখতে পারো, কিন্তু এরকম কোশ্চেন এক্সপেক্ট করো না যে আপার প্রাইমারি বা গ্রুপ সির কোশ্চেনে আসবে। আসবে একক, আসবে একক, আসবে না নয়, আসবে কিরকম, কার্যের একক কি, সময়ের মানে কার্যের একক কি, তারপর বলের একক কি, সিম্পল যেগুলো হয় সেই ধরনের প্রশ্ন আসবে। বিশেষ কিছু যে হাইফাই কোনো মানে সায়েন্সের যে টার্মের আসবে সেরকম কিন্তু আসবে না। তারও কিছু পেডাগজি আছে, সেগুলো আমরা প্রয়োজন মতো জিনিস আমি তোমাদেরকে করাবো, সব পেডাগজির ক্লাসে হবে, সেগুলো আমি সব বলে দেবো। প্রচুর পড়তে হবে না, কিন্তু প্রয়োজন অনুযায়ী আমি করাবো, টেনশন নিতে হবে না। দায়িত্ব আমার হাত, আমি যেটা দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমি পালন করব ঠিকঠাক, এক্সামের আগে পর্যন্ত তোমাদের সব সঠিকভাবে তোমাদের প্রিপেয়ার করব, এটা আমি কথা দিতে পারি, ঠিক আছে? এবার তোমাদের সেটা পড়তে হবে, তোমাদের সেটা রেডি করতে হবে, নিজেদের টাইম দিতে হবে, এটা তোমাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ওকে, আমার দায়িত্ব আমি পালন করব, তোমাদের দায়িত্ব তোমাদের পালন করতে হবে। এবং সেই দায়িত্বটা কি, রেগুলার বেসিসে ক্লাস করা, এবং সেই ক্লাসের যে হোমওয়ার্ক দেওয়া থাকবে, হোমওয়ার্ক থাকবে ক্লাসের পরে, সেই হোমওয়ার্কগুলোকে করে রাখা। যদি না করো, যদি জমা করো, দেখো প্রত্যেকেই যে যার ব্যস্ত আমি জানি, কিন্তু যদি না করো নিজেরাই পিছিয়ে পড়বে। আর একদিন এক সপ্তাহ পিছিয়ে পড়া মানে অনেকটা পিছিয়ে যাবে, সেটা তোমরা যখন ক্লাস করবে তখনই বুঝতে পারবে। যদি এক সপ্তাহ ছুটি কাটানোর জন্য বাইরে যাও, তারপরে দেখো অনেক কিছু নতুন লাগবে, তখন মেকআপ করতে খুব কষ্ট হবে, ঠিক আছে? কারণ ক্লাস খুব স্পিডেই এগোবে, কারণ সিলেবাস অনেক বড়। ওকে, মাথায় রাখবে। এবার হিস্ট্রির ব্যাপার আছে, হিস্ট্রির অনেক সাবজেক্ট রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে, আমরা প্রয়োজন ভিত্তিতে পড়বো, যতগুলো প্রয়োজন, যেগুলো প্রয়োজন, যা প্রয়োজন আমরা সেভাবে পড়বো, একদম ডেডিকেটেড ধরে ধরে সব কিছু করবো না, যেগুলো থেকে প্রশ্ন আসে সেই সেই জায়গাগুলো আমরা পড়বো। তার মধ্যে আমাদের কিছু জায়গা মুঘল সাম্রাজ্য, দিল্লির সুলতান, তারপরে ভারতে যে ব্রিটিশরা যে ভারতে আসার পরে যে বিভিন্ন সমাজ সংস্কারক আন্দোলন, গান্ধীজির যে স্বাধীনতার সময়ের যে জাতীয় আন্দোলন, সেই সব জিনিস যেগুলো অ্যাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই সেই জায়গাগুলো আমরা পড়বো, কিন্তু ইজি দেখে, বেশি ডিটেলস আমরা পড়বো না, প্রয়োজন অনুযায়ী আমরা পড়াশোনা করবো। জিওগ্রাফি থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকবে, এছাড়া আমাদের যে প্রাকৃতিক জিওগ্রাফির কিছু কিছু অংশ থাকবে যেগুলো আমরা পড়বো, প্রয়োজন অনুযায়ী আমি সব তোমাদের করাবো, ঠিক আছে? বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি মধ্যেই তোমাদের যে ন্যাশনাল পার্ক, ভারতের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কী, এইসব জিনিসগুলো ভারতের ভূগোলের মধ্যে, সেই সব জিনিস আমাদের পড়তে হবে, প্রয়োজন অনুযায়ী আমরা পড়বো। তারপরে সামাজিক জীবনের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে, তার মধ্যে ইন্ডিয়ান ইকোনমিক্স আছে,
তারপরে বিভিন্ন ধরনের সরকার কিভাবে কাজকর্ম করে, বিচার ব্যবস্থা, সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। তারপর তার কিছু পেডাগজি আছে, সেগুলো আমরা আলোচনা করলে আমাদের হবে। তাহলে মোটামুটি আমরা সিলেবাস আলোচনা করলাম যে কি কি আমাদের পড়তে হবে। মানে কঠিন মনে হতে পারে কিন্তু কঠিন নয়, সিম্পল। কিন্তু সিম্পল তখনই লাগবে যখন তোমরা এটাকে রেগুলার বেসিসে পড়বে। হঠাৎ করে যদি মনে হয় যে না স্যার হচ্ছে আমি এখন একটু ব্যস্ত আছি, করতে পারবো না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। কিন্তু আমি যেভাবে দিয়ে যাবো সেগুলো যদি স্টাডি করতে থাকো, তাহলে আমি এটা বলতে পারি তোমরা এক্সামে খুব ভালো একটা রেজাল্ট করবে। ওকে, এবার বলো যদি কারো কোনো কোয়ারি থাকে বলো, তারপর আমরা টপিকে, আজকে যে টপিক আমরা আলোচনা শুরু করব। কারো যদি কোনো কোয়ারি থাকে বলো। কারো কোনো প্রশ্ন আছে? স্যার রেকর্ডিং ক্লাসগুলো পরে পাবো তো? অবশ্যই অবশ্যই সব পাবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। রেকর্ডিং যে ক্লাস আছে সব করবে। তবে আমি একটা কথা বলবো, তোমরা চেষ্টা করো, মানে হার্ড অ্যান্ড ফার্স্ট যাকে আমি বলছি, সেই চেষ্টাটা করো যাতে তোমরা হচ্ছে মানে ক্লাসগুলো লাইভ করতে পারো। কেন বলছি, তার কারণ হচ্ছে তোমরা যতক্ষণ যদি লাইভ ক্লাস করো তাহলে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার হবে। নাহলে ডাউট যদি না ক্লিয়ার হয় তাহলে কিন্তু তোমরা সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, সেই কারণে বলছি চেষ্টা করো লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। আর যদি অ্যাটেন্ড করতে না পারো তোমরা অবশ্যই রেকর্ডিং করো, চেষ্টা করো বাবা যেন রেকর্ডিং মানে লাইভ ক্লাস তোমরা করো। ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো আর কারো কোনো কোয়ারি? স্যার আপার প্রাইমারি কবে নাগাদ পরীক্ষা হতে পারে? আপার প্রাইমারির পরীক্ষা দেখো অনেক রকম ব্যাপার আছে। মানে তোমরা যদি দেখো কিছু কিছু ব্যাপার হয়, যদি বলো স্যার নিউজ কি বলছে তাহলে আমি একটা কথা বলি, আর যদি বলো স্যার আপনার কবে মনে হয় সেটা একটা ডেট বলতে পারো। তোমরা কোনটা জানতে চাও বলো, না দুটাই জানতে চাও? দুটোই বলুন। আমার যেটা মনে হয় পরীক্ষা যেটা হবে, ঠিক আছে, সেই পরীক্ষাটা আমার যতদূর মনে হয় ডিসেম্বর অথবা জানুয়ারিতে পরীক্ষা হবে। কিন্তু অনেক জায়গায় যেটা বলছে যে পরীক্ষাটা হবে মার্চের দিকে, ঠিক আছে, কিন্তু আমার ইনটিউশন বলছে এটা ডিসেম্বর বা জানুয়ারিতে এক্সাম হবে। কি বললাম বোঝা গেছে? এবার ব্যাপারটা কি আমাদের সেই অনুযায়ী তোমাদের করতে হবে। কি বললাম বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার এটা হচ্ছে আমার ইনটিউশন, যে আমার মনে হচ্ছে পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি হবে না। তার কারণ আছে, মানে কিছু কারণ আছে যেগুলো সব আমি ডিটেলসে তো বলতে পারবো না, ডিটেলসে অনলাইন যে পোর্টালে আমার বলা সম্ভব নয়। কারণ কিছু ভেতরের খবর থাকে যেগুলো সব আমি চাইলেও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। ঠিক আছে, তো সেই অনুযায়ী আমার যতটা সোর্স বা আমার যতটা জানা আছে পরীক্ষা কিন্তু জানুয়ারি অথবা ডিসেম্বরের মধ্যে হবে। ঠিক আছে, ওকে, বলো আর কারো কোনো বক্তব্য? স্যার বলছি সিলেবাস তো হিউজ, এত তাড়াতাড়ি শেষ করতে পারবো? দেখো আমি যে বললাম সিলেবাস, দেখো একটা কথা তোমাদের বলি, কথাটা হচ্ছে কেউ যদি মনে করো যে ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়ে তারা যদি মনে করে যে আমি ইঞ্জিনিয়ারিংয়ের যে সিলেবাসটা কমপ্লিট করে আমি পরীক্ষা দিতে যাব, তাহলে সে কোনোদিন পরীক্ষায় মানে শেষ করতে পারবে না। তার কেন? কারণ ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস হচ্ছে ভীষণ বড়। এখানেও সিলেবাস অ্যাকর্ডিং টু সিলেবাস অনেক কিছু আছে পড়তে হবে, স্যার অনেক কিছু সিলেবাসে আছে, অনেক কিছু পড়তে হবে। কিন্তু পরীক্ষা যখন হবে তার আগে আমি তোমাদেরকে বলে দেবো যে কোন কোন জায়গাগুলো কতটা পড়তে হবে, আর আমি সেই অনুযায়ী তোমাদেরকে দেবো। কি বলছি বোঝা গেছে? সিলেবাস ধরে যদি সব কিছু পড়তে যাও তাহলে কোনো পরীক্ষার সিলেবাস কোনোদিন কমপ্লিট হবে না। কিন্তু পরীক্ষার জন্য কিছু স্মার্ট মুভ নিয়ে চলতে হয়, সেগুলোর জন্য ডিসেম্বর সাফিসিয়েন্ট, তার মধ্যে আমি তোমাদের রেডি করে দেবো, এটা আমি তোমাদের বলতে পারি। যদি ডিসেম্বরে হয় তার আগে আমি রেডি করে দেবো, যদি জানুয়ারিতে হয় তাতেও আমি রেডি করে দেবো, আর যদি মার্চ হয় তাতেও আমি রেডি করে দেবো, কোনো সমস্যা নেই। আমার হাতে 2 মাস টাইম থাকলে 2 মাস, তোমাদের 2 মাস সময় লাগবে তোমাদেরকে ফুল রেডি করে দিতে। হ্যাঁ, তবে এটা তোমাদের কথা দিতে হবে যে এই যে 2 মাস, এই 2 মাস আমার কথা মতো তোমাদের চলতে হবে। কি বলছি বোঝা গেছে? যদি আমার কথা মতো 2 মাস চলতে পারো, যে আমি যেভাবে বলবো সব ধরে ধরে যদি তোমরা করতে পারো, তাহলে একদম কনফার্ম তোমরা 2 মাসে কমপ্লিট করে নিতে পারো। কথাটা কি বললাম বোঝা গেছে? হ্যাঁ স্যার। বলো আর কারো প্রশ্ন, কিছু কোয়ারি? স্যার আমার যেটা মনে হয় পরীক্ষা আপনার ডিসেম্বর
কারণ একটু রাজনৈতিক কথা হয়ে যাচ্ছে। ভোট আছে স্যার, ভোট বড় বালাই, ভোটের আগেই যা করার করবে স্যার, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। হ্যাঁ হ্যাঁ, একদম। এবার ভোটের আগেই যা হওয়ার যতগুলো পরীক্ষা আছে সব ভোটের আগে হবে। তার ফল প্রকাশ হয়তো ফল তো হয়ে যাবে। ফল নিয়োগ প্রকাশের নাও হতে pending পারে। হবে, হ্যাঁ, নিয়োগ কবে হবে সেটা কেউ বলতে পারবে না, ফল প্রকাশ কবে হবে কেউ জানবে না, কিন্তু পরীক্ষা হয়ে যাবে, এটা কনফার্ম। পরীক্ষা ঠিক আছে। আর যারা টাকার এসএসসি, দরকার, প্রচুর হ্যাঁ, টাকা। আর যারা এসএসসি দিয়েছো, মানে 9 10 বলো 11 12 যারা এসএসসি দিয়েছো, তারা কনফার্ম পুরো ধরে রাখবে তোমাদের এই মানে 1 মাস 1.5 মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে, বেশি দিন লাগবে না। 1 মাস 2 মাসের মধ্যে তাদের রেজাল্ট হয়ে যাবে, এবং রেজাল্ট দিয়ে তাদেরকে ইন্টারভিউ ডেকে তাদের জয়েনও হয়ে যাবে। কারণ ওর মধ্যে বুঝতেই পারছো, আর 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 বেশি কথা বলছি না, বুঝে যাও কি ব্যাপার চলবে তার মধ্যে। না, ঠিক আছে। সুপ্রিম কোর্টের ভাটিকে তো বলাই আছে একদম। 31 ডিসেম্বরের আগে নিয়োগ সম্পন্ন এবং করতে তার হবে। সাথে সাথে তোমরা যারা এসএসসি পড়ছো তাদেরকে আমি একটা চোদ্দ- কথা বলি, আশাহত একদম না হয়ে 14 তারিখের মধ্যে ডেট দিয়েছে। একদম তোমরা আশাহত না হয়ে একটা কথা তোমাদের বলতে পারি, আরেকটা এসএসসি তোমাদের জন্য আসছে, ঠিক আছে, যেটা ফ্রেশ ভাবে হবে এবং অনেকগুলো হবে। ঠিক আছে, তো সেটার জন্য যারা বিভিন্ন মানে এসএসসির জন্য এ করে রাখছো, ঠিক আছে, তাদের বলছি তারা সেই জিনিসটা মাথায় রাখবে যে ওই পরীক্ষাটা কিন্তু হবে। এটা যতটা হয়েছে হয়েছে, কিছু খুব বেশি বলবো না, কিন্তু যেটা হবে সেটার জন্য কিন্তু মাথার মধ্যে ভাবনা চিন্তা রাখো। ফলে পড়াশোনার অভ্যেসটা ছেড়ো না। আপার প্রাইমারি টেটও হবে, তার সঙ্গে এসএসসিও কিন্তু আরেকটা পাবে এবং খুব তাড়াতাড়ি পাবে। ঠিক আছে, তো এটাই তোমাদের বলবো, আশা হতোটা হয়েও না। আচ্ছা, তাহলে এবার শুরু করি আজকের টপিক, যেটা আমরা একটু আলোচনা করব বললাম প্রথমেই। ঠিক আছে, চলো। স্যার 1 মিনিট স্যার, ওই ক্লাসের রেকর্ডিং গুলো পেয়ে গেলে খুব সুবিধা হয় স্যার। ওই তাতে যখন পড়তে যায় তখন যদি রেকর্ডিংটা একটু শুনে নিই তাহলে খুব মানে হ্যাঁ, অবশ্যই সহজে সেটা ক্লাসের সাথে সাথে মাথায় থেকে রেকর্ডিং যায়। দিয়ে দেবো তো, ক্লাসের সাথে সাথে রেকর্ডিং দিয়ে দেবো তো। ঠিক আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ, ঠিক। আচ্ছা, তো আজকে যে টপিক আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ভারতের নদ নদী। ঠিক আছে, আমাদের ভারত যেটা রয়েছে, আমাদের ইন্ডিয়া যেটা রয়েছে, ভারত রয়েছে, ভারতের হচ্ছে প্রচুর নদ নদী রয়েছে। এবার তোমাদের যে নোটস দেব তার মধ্যে অনেক কিছু থাকবে। ঠিক আছে, তার মধ্যে অনেক কিছু থাকবে, কারণ আমি একটা ব্যক্তিগত, আমার একটা আইডিওলজি আছে, যেটা তোমরা কতটা মানে আমার সাথে এগ্রি করবে আমি জানি না। ঠিক আছে, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, পড়াটা সবসময় যদি বেশি হয়, মনেটা তাহলে আরেকটু বেশি থাকবে। মানে তোমার সিলেবাস যদি বলে যে তোমাকে 10 পেজ পড়তে হবে, আমি তোমাদের বলবো 100 পেজ পড়তে। কেন বলবো? কারণ যদি 100 পেজ পড়ো, সেখান থেকে ভুলে ভুলে তোমরা 10 পেজে মনে রাখতে পারবে, এটা আমাদের ব্রেন। ঠিক আছে, ফলে যখন নোটস থাকবে, আমি যে পড়াবো বা নোটস দেবো, সেটা একটু বেশি থাকবে। কিন্তু প্রথমেই বলে দিলাম যে যা থাকবে যত থাকবে এত পড়তে হবে না। ঠিক আছে, যা থাকবে যত থাকবে এত পড়তে হবে না, কিন্তু এতটাই পড়ার চেষ্টা করবে যাতে যতটা প্রয়োজন ততটা মনে থাকে। আমার কথাটা যদি বুঝতে পারো তাহলে বুঝে নাও, আর যদি না বুঝতে পারো তো একবার রিওয়াইন্ড করে জিনিসটা মাথায় রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো নোটস একটু বড় হবে, কিন্তু তার মধ্যে যে প্রয়োজনীয় জিনিসগুলো হবে সেগুলো আমি আন্ডারলাইন করে দেবো, বুঝিয়ে দেবো, বলে দেবো, প্র্যাকটিস করিয়ে দেবো, এবং শেষে সাজেশন করিয়ে দেবো যখন প্রয়োজন হবে যে কোন এই জায়গা থেকে কতটা পড়বে। কিন্তু এখন থেকে সাজেশন করে কম পড়ো না, তাহলে পরে যখন পড়বে তখন কিছুই মনে থাকবে না। ঠিক আছে, তো এখন একটু বাবা চেষ্টা করো, যখন শুরুর দিকে একটু বেশি করে পড়ার চেষ্টা করো, পরে যখন হবে আমি প্রত্যেক চ্যাপ্টার থেকে সাজেশন করে দেবো, এই চ্যাপ্টার থেকে যেটা 10 পেজের, হয়তো 10 পেজের নোট আছে, আমি সেই মানে নোটস থেকে তোমাদের 1 পেজ করে দেবো। এই 1 পেজ পড়বে, মানে একদম নয়, মানে এই জায়গা থেকে 1 পেজ 1.5 পেজ আমি নোট করে দেবো, যেখানে ওইটুকু পড়বে সাফিসিয়েন্ট, আমি ছোট করে দেবো। কিন্তু এখন থেকে বাবু ওই ছোটোটা করো না, মানে এখন ছোট করলে ওগুলো মনে রাখতে পারবে না। কারণ প্র্যাকটিক্যালি বলছি, আমি যখন কলেজে পড়তাম আমি এটার ভুক্তভোগী। ঠিক আছে, এবার যারা আমাকে মানে কেউ যদি পার্সোনালি মানে যারা কেউ জানে সেটা সম্পর্কে, ঘটনা সম্পর্কে লোকে জানে, বাট আমি অনলাইন পোর্টালে সেটা বলতে পারবো না, কিন্তু এটার আমি ভুক্তভোগী। সেই জন্য আমি বলছি প্রথমে একটু বাবু একটু বেশি করে পড়ো। ওকে, দেখো আমাদের ভারত হচ্ছে নদীমাতৃক দেশ। ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কি, সেটা আমরা ভারতের দীর্ঘতম নদী বলি গঙ্গা। আমরা জানি গঙ্গা নদী ভারতের দীর্ঘতম নদী, আর দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা নদী। বুঝতে পারছো, কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন এরকম আসবে যে ভারতের দীর্ঘতম নদী কোনটা,
সেটা হচ্ছে গঙ্গা নদী। ভারতের দীর্ঘতম নদী গঙ্গা নদী, ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা নদী। বুঝতে পারছো? লাইনের মধ্যে জিকে থাকবে। একটি অন্তর্বাহিনী নদী, ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কি? একমাত্র অন্তর্বাহিনী নদী হচ্ছে লুনি নদী। অন্তর্বাহিনী নদী কোনটাকে বলে? যেই নদী কোনো একটা দেশের মধ্যে উৎপন্ন হয়, সেই দেশের মধ্যেই যদি জলাশয়ে কোনো জলাশয়ে পড়ে যায় সেটাকে আমরা অন্তর্বাহিনী নদী বলি। সেটা হচ্ছে লুনি নদী। রাজস্থানে রাজস্থানে উৎপন্ন হয়েছে, সেই জন্য রাজস্থানে সেখানে পতন হয়েছে, এই জন্য সেটাকে আমরা লুনি অন্তর্বাহিনী নদী বলি। আর ভারতে কোন নদী সবচেয়ে বেশি জল পরিবহন করে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। গঙ্গা নদীর থেকে যদি সবচেয়ে বেশি ওয়াটার ক্যারি করে সেটা কিন্তু ব্রহ্মপুত্র নদী। এই জন্য ব্রহ্মপুত্র নদীতে প্রচুর বন্যা হয়, সে কারণে বাংলাদেশ ভেসে যায়, নর্থ ইস্ট ভেসে যায়। আর ব্রহ্মপুত্র নদী যেটা চীনের মধ্যে দিয়ে গেছে, চীন এটাকে বারবার কন্ট্রোল করে। চীনের জলকে কন্ট্রোল করে, যখন মনে হয় তখন জল ছেড়ে দেয়, যখন মনে হয় জল দেয় না। ওই জন্য সমস্যা নর্থ ইস্টে বারবার হতে থাকে, কিন্তু কিছু করার নেই। তারা নদীর ওপর পোর্শনে রয়েছে, আর নদীর ওপর পোর্শনে যারা থাকে তারা সবসময় নদীকে বেশি কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, এখানেই দেখো দুটো লাইনের মধ্যে 4টে প্রশ্ন এসেছে এবং 4টে প্রশ্নই ডাইরেক্ট আসা প্রশ্ন। ভারতের দীর্ঘতম নদী কোনটা, ভারতের দীর্ঘতম উপনদী কোনটা, ভারতের অন্তর্বাহিনী নদী কোনটা, ভারতের কোন নদী সবচেয়ে বেশি জল পরিবহন করে? ব্রহ্মপুত্র। তাহলে বুঝতে পারছো তো, লাইন এমনভাবে করা আছে যেগুলো ডাইরেক্ট পড়লে ডাইরেক্ট কোশ্চেন পাবে, যার মধ্যে আলাদা এক্সট্রা তোমাদের কোথাও পড়তে হবে না, কোনো বই পড়তে হবে না। কিন্তু আমি কখনোই বলবো না যে বই পড়বে না, আমি সবসময় বলবো বই পড়বে, কিন্তু আমি এটা বলতে পারি যদি নোটসটাকে ভালো করে পড়ো আর কিছু পড়ার সেরকম প্রয়োজন হবে না। ঠিক আছে, এবারে যে ভারতের নদীগুলোকে আমরা দুভাগে ভাগ করি, উত্তর দিকের জন্য উত্তর ভারতের নদী, দক্ষিণ ভারতের জন্য দক্ষিণ ভারতীয় নদী। এটার অন্য কোনো ব্যাপার না, এটা শুধু উত্তর ভারতে থাকে বলে উত্তর বাহিনী, দক্ষিণ ভারতে থাকে বলে দক্ষিণ বাহিনী বলা হচ্ছে। এবার উত্তর বাহিনীর নদী যেগুলো রয়েছে উত্তর ভারতের নদী, সেগুলো সব বেশিরভাগই হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। এই জন্য হিমালয়ে বিভিন্ন হিমবাহ থাকে, গ্লেশিয়ার থাকে, ফলে হিমবাহ দ্বারা সেই নদীগুলোর জল পুষ্ট হয়। এবার হিমবাহ সারা বছর থাকে, সেই জন্য উত্তর ভারতের নদীগুলোতে সব সময় জল থাকে, কারণ হিমবাহ গলে গলে সেটা আসছে, তাহলে সারা বছরই সেগুলো জল থাকবে। কিন্তু দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সেগুলো বৃষ্টির জল বা ঝর্ণার জলে পুষ্ট হয়ে থাকে। এবার বৃষ্টি বা ঝর্ণা, বৃষ্টি তো সবসময় হয় না, এই এখন বর্ষাকাল চলছে বলে এখন বৃষ্টি হচ্ছে, তার মানে কি সবসময় বৃষ্টি হবে না? এই জন্য তাতে সারা বছর জল থাকে না। এবার এই জন্য দেখবে আমাদের এখানে বলা নেই, এই যে উত্তর ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে উপযুক্ত, কিন্তু বেশিরভাগ জলবিদ্যুৎ প্রকল্প সব দক্ষিণ ভারতে দেখা যায়। এবার বলবে স্যার কেন, কি ব্যাপার? তার কারণ উত্তর ভারতের যে নদী কেন জলবিদ্যুৎ উৎপাদনে উপযুক্ত, কারণ উত্তর ভারতের নদীগুলোতে সব সময় জল থাকে, সারা বছরই সেখানে জল থাকে। এবার জলবিদ্যুৎ কিভাবে উৎপাদন করা হয়? কোনো একটা উঁচু জায়গা থেকে জল পড়ছে, সেইখানে ফ্লোতে একটা টারবাইন রেখে দেওয়া হয়েছে, সেই টারবাইনটা ঘুরছে, ঘোরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, এবার সেটা তার দিয়ে বিভিন্ন লোকের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে, এভাবে তো জলবিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে উত্তর ভারতের নদীগুলোতে যেহেতু সারা বছর জল আছে, তার মানে সারা বছর সেখানে ইলেকট্রিসিটি উৎপাদন করা যাবে, কিন্তু তবু উত্তর ভারতে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় না। কিন্তু দক্ষিণ ভারতে আবার সেই জায়গায় দেখো ঝর্ণার জলে পুষ্ট হয়, বৃষ্টির জলে পুষ্ট হয়, তবুও সেখানে কি হয়, সেই বৃষ্টির জলগুলোকে ধরে রাখা হয় বিভিন্ন ড্যামের মধ্যে, ড্যাম যেগুলোকে আমরা জানি জলাধার বা ড্যামের মধ্যে, তো সেই ড্যামের মধ্যে সঞ্চয় করে রেখে সেগুলোকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। বলবে স্যার কেন? উত্তর ভারতে তো সাফিসিয়েন্ট, সারা বছর জল আছে, খুব সহজেই হয়ে যাবে। কেন? তার কারণ উত্তর ভারতে যেমন সারা বছর নদীতে জল থাকে, উত্তর ভারতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায়। খনিজ পদার্থ বলতে আমরা কোনটাকে বলি? বিশেষ করে কয়লা। উত্তর ভারতে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। দেখো ঝাড়খণ্ড থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমাদের যে কয়লা খনিগুলো রয়েছে সব বেশিরভাগ উত্তর ভারতে রয়েছে, ফলে সেই কয়লা খুব কম পয়সায় তারা পেয়ে যাচ্ছে। তো সে কয়লা থেকেই তো তারা তাপবিদ্যুৎ উৎপাদন করছে, তাহলে কেন বেকার টাকা খরচা করে জলবিদ্যুৎ তারা উৎপাদন করবে? ওই জন্য করে না। কিন্তু দক্ষিণ ভারতে জল সারা বছর না পেলেও দক্ষিণ ভারতে অত খনিজ পদার্থ নেই, আছে কিন্তু কম আছে, সেই পরিমাণে সাফিসিয়েন্ট কয়লা পাওয়া যায় না, ফলে তাদেরকে বাধ্য হয়ে সেই বৃষ্টির জলকে সঞ্চয় করে সেখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করতে হয়। তাহলে আমি যে কথাগুলো বলছি, আমি কেন বলছি যে অনলাইনে যে ক্লাসগুলো গুরুত্বপূর্ণ, তার কারণ সব কথা কিন্তু নোটসে লেখা নেই। যে কথাগুলো বলছি সে কথাগুলো অনেক কথা নোটসে লেখা আছে, কিন্তু এর ভেতরে যে কারণ, সে কারণগুলো কিন্তু খুব বেশি নোটসে লেখা নেই। সেই কারণগুলো আমি যেটা বলছি তার মাথার মধ্যে থাকবে। এবার যতটা মাথায় থাকবে পরীক্ষার সময় কিন্তু ততটাই বেরোবে, যতটা নোটসে থাকবে ততটা কিন্তু বেরোবে না। ফলে নোটস তোমাদের জন্য অবশ্যই, কিন্তু সবসময় চেষ্টা করবে ক্লাসটা অ্যাটেন্ড করতে। খুব যদি অসুবিধা না হয় তাহলে বাবা চেষ্টা করো যে লাইভ ক্লাসগুলো করতে। রেকর্ডিংও শুনতে পারো, কিন্তু লাইভ ক্লাসে শুনতে শুনতে যে মাথায় যে সেট, সে
সেটা অনেক ভালো হয়, কারণ অনেক বছর ধরে আমরা পড়াচ্ছি তো অনলাইন ক্লাসে, আমরা এটা জানি, এই জন্য আমরা বারবার ফোর্স করি যে তোমরা চেষ্টা করো। তোমাদের সেই কারণের জন্যই নিয়ম কানুন আমি এবারে দিতে বাধ্য হলাম যে তোমরা চেষ্টা করো, নাহলে ক্লাসে স্টুডেন্ট এত আছো, জয়েন করছো 2 জন 3 জন, বাকিরা দৌড় স্যার তো নোটস দিয়ে দেয়, রেকর্ডিং দিয়ে দেয়, পরে দেখে নেবো। বাবা পরে নষ্ট হয়ে যাবে, কিছুই মাথায় ঢুকবে না। ফলে নিজেদের যদি নিজেদের ইন্টারেস্টের জন্য হলেও বাবা চেষ্টা করো লাইভ ক্লাস করতে, ঠিক আছে? জানি কষ্ট হবে, অ্যাডজাস্ট করো, বাট করো। এবার উত্তর ভারতের নদীগুলো যেহেতু পার্বত্য অঞ্চল থেকে আসছে, সেই জন্য তার ক্ষয়কার্য বেশি হয়। মানে ক্ষয়কার্য মানে বিভিন্ন যেখান দিয়ে আসছে স্পিড গতিবেগ বেশি হয়, এটা ক্ষয়কার্যও বেশি হয়, সঞ্চয় কার্যও বেশি হয়। সেই কারণে বিভিন্ন অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়। এটা তোমরা মানে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখেছো, এখানে অত বেশি কিছু পড়তে হবে না। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি, নদী যখন হয়তো প্রবাহ এখান থেকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হওয়ার পর এরকম বেঁকে আবার এখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার যখন প্রবাহিত হচ্ছে এই রাস্তা দিয়ে প্রবাহিত হচ্ছে, মাঝখানে কি হচ্ছে, আবার এখান দিয়ে এসে চলে গেল। ফলে কি হলো, যেই আরেকটার জায়গা, সেই জায়গাটা কি হচ্ছে, একটা জল হিসাবে এরকম রয়ে যাচ্ছে, একটা ঘোড়ার নলের মতো একটা এরকম বাঁকা জায়গা রয়ে যাচ্ছে, মানে একটা মাঝের যে অংশ সেখানে জল রয়ে যাচ্ছে, বাকি জায়গাগুলো স্থল হয়ে যাচ্ছে। এগুলোকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। সেটা আগে পড়েছো, এখানে অত বেশি ডিটেলসে পড়বে না, জাস্ট এখানে কথার মতো একটা কথা বলা আছে। এবার আমরা আসি এর মধ্যে আলোচনা করা সবচেয়ে বড় জিনিস, যে উত্তর ভারতে অনেক তো নদী আছে, তার মধ্যে আমাদের প্রধান নদীগুলো তাদের সম্পর্কে পড়তে হবে। প্রথম ভদ্রলোক কে আছে? প্রথম ভদ্রলোক আছে আমাদের গঙ্গা নদী। আমাদের যে গঙ্গা নদী রয়েছে, গ্যাঞ্জেক গঙ্গা রিভার যে রয়েছে, সেই গঙ্গা নদী প্রথমে রয়েছে, আমরা পড়বো। কিন্তু তার আগে আমরা পড়বো সিন্ধু নদী সম্পর্কে, আর আমরা পড়বো ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে বা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। এই যে 3টা নদী আছে, এই 3টা নদী সম্পর্কে আমরা একটু আলোচনা করব, যতটা প্রয়োজন ততটা পড়বো, একটু বেশি এখানে পড়বো, তার মানে অনেক বেশি নয়। কিন্তু এর মধ্যে কোনটা কোনটা পড়তে হবে, কোনটা কোনটা মনে রাখতে হবে, সেটা আমি তোমাদের বলে দেবো, কোনো টেনশন নেই, ঠিক আছে? প্রথমে হচ্ছে সিন্ধু নদ। এবার নদ বা নদী এই কনসেপ্টটা কোথা থেকে এসছে? কোনটাকে নদ বলবে, কোনটাকে নদী বলবে? তখন বলবে স্যার যেটা ছেলের মতো শুনতে নাম সেটা নদ, আর যেটা মেয়ের মতো শুনতে নাম সেটা নদী। এটা ছোটবেলা থেকে হয়তো তোমাদের কেউ বলেছে। কিন্তু যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা জানো যে নদ সেগুলোকে বলা হয় যে নদীর যে স্রোত বা ফ্লো সেটা স্লো হয়, মানে ধীর গতিতে, বা নদীর অত স্রোত থাকে না, মানে সিম্পল, মানে সফট নদী হয়, সেগুলোকে মেয়ে নাম দেওয়া হয়েছে, মহিলা নদী দেওয়া হয়েছে। আর যেগুলোর খুব খরস্রোতা হয়, তার ওশান মানে তার যে কারেন্ট, তার যে স্রোত খুব বেশি হয়, সেগুলোকে পুরুষ নাম দেওয়া হয়েছে। যেমন ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নদীর প্রচুর স্রোত, ওই জন্য তার নাম ছেলে, ওই জন্য ব্রহ্মপুত্র নদ বলা হচ্ছে। দামোদর নদ, কারণ দামোদর নদীতে প্রচুর বন্যা হয়, প্রচুর তার ওশান কারেন্ট, সেই জন্য দামোদর নদ বলা হচ্ছে। সিন্ধু নদ, কেন সিন্ধু নদীর প্রচুর স্রোত, প্রচুর জল ক্যারি করে, ওয়াটার ক্যারি করে, সেই কারণে সেগুলোকে সিন্ধু নদ বলা হচ্ছে। এটার নাম ছেলে মেয়ে সংক্রান্ত নয়, তার নদীর স্রোত কতটা খরস্রোত বা কত বেশি, সেই অনুযায়ী নদী বা নদ বলা হয়, ঠিক আছে? এটা মাথার মধ্যে রাখবে, ওকে? এবার সিন্ধু নদ, যেটাকে ইন্দাস রিভার বলা হয়ে থাকে, সেই ইন্দাস রিভার ভারতের একটা পূর্ববর্তী নদী, যেটাকে বলা হয় অ্যান্টিসেন্ডাল রিভার। অ্যান্টিসেন্ডাল রিভার মানে কি, কেউ বলতে পারবে? অ্যান্টিসেন্ডেন্ট রিভার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যান্টিসেন্ডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী? কেউ যদি জিওগ্রাফি থাকে এটা সম্পর্কে জানো, আর যদি না জানো অসুবিধা নেই, আমি বলে দেবো। বলতে পারবে কেউ? বলো, যদি বলতে পারো বলো, নাহলে কোনো অসুবিধা নেই, আমি তো অবশ্যই বলবো। বলো, শোনা যাচ্ছে? রেসপন্স করো, শোনা যাচ্ছে তো? স্যার, কিছু কি সিন্ধু যুগ বা কিছু যুগের থেকে উৎপত্তি, এরকম কি কিছু হবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। এবার তার আগে আমি তোমাদের একটা কথা বলছি, আমি যখন একটা কোনো প্রশ্ন করব, ঠিক আছে, যে কেউ একজন বলো, যদি জানো তাহলেও বলো, আর যদি না জানো তাহলেও যে কোনো একজন বলবে স্যার এটা জানা নেই। কেন কি, অফলাইন ক্লাসের ক্ষেত্রে আমি তোমাদের মুখটা দেখতে পাচ্ছি যে তোমরা বুঝতে পারছো কি পারছো না, কিন্তু অনলাইনে দেখো আমি কারো মুখ দেখতে পাচ্ছি না, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে পড়াচ্ছি, তোমাদের রেসপন্স যতক্ষণ শুনতে পাচ্ছি আমি বুঝতে পারবো না। যেটা অনলাইন ক্লাসের ক্ষেত্রে যারা প্রথম করছো বা আগে হয়তো টুকটাক করেছো, যারা এমনি অন্যান্য জায়গায় হয়তো ক্লাস করেছো, যেই জায়গায় রেসপন্সিভ নয়, স্যার একটা লেকচার দিয়ে চলে গেল, তোমরা শুনে নিলে হ্যাঁ স্যার একটা লেকচার দিয়েছে, তোমাদের প্রশ্ন নেই, আলাদা কথা। কিন্তু এখানে মানে আমি যেভাবে পড়াবো, সেখানে তোমাদের সাথে কমিউনিকেশনটা খুব ভাইটাল। তোমাদের এতটা পারমিশন আছে
যে তোমরা আমি পড়াতে পড়াতে তোমরা যেটা বুঝতে পারবে না, স্যার এটা দেখতে পাচ্ছি, এটা স্যার একটু বুঝতে পারলাম না, আরেকবার বলুন। এটা তোমরা অন্যান্য কোনো জায়গায় ক্লাসে কিন্তু এত প্রশ্ন করার তুমি সুযোগ পাবে না। কিন্তু তো আমি তোমাদেরকে সবসময় একটা স্বাধীনতার লিবার্টি দিয়ে রাখছি, যেটা বুঝতে পারবে না সেটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে। ফলে আমি যখন একটা প্রশ্ন করব, তোমরা যে কেউ একজন উত্তর দেবে, একজন উত্তর দিলেই হবে যে না স্যার এটা জানা নেই, ঠিক যদি জানি একটা ভুল কিছু একটা বলবে, আর যদি না জানো না স্যার এটা জানা নেই, যে কেউ একজন রেসপন্স করে দেবে। তাহলে কি হবে, আমি বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ বা ক্লাসের প্রতি কেউ অ্যাটেন্টিভ আছো। কথাটা কি বললাম বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার বলে দিই, অ্যান্টিসেন্ডেন্ট রিভার তাকেই বলা হয় যেই নদীগুলোর উৎপত্তি হয়েছে হিমালয়ের উৎপত্তির আগে। হিমালয় উৎপত্তি হয়েছে, তারপরে অনেক নদী, যেমন গঙ্গা নদীর উৎপত্তি হিমালয় উৎপন্ন হওয়ার পরে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি, শতদ্রু নদীর উৎপত্তি, এগুলো কিন্তু হিমালয়ের উৎপন্ন হওয়ার আগে থেকে হয়েছে। এই জন্য এগুলোকে অ্যান্টিসেন্ডেন্ট রিভার বলা হয়, মানে পূর্ববর্তী নদী বলা হয়। কি বললাম বোঝা গেছে? এটা মাথার মধ্যে রাখবে। তাহলে পরীক্ষায় আছে নিচের কোন নদীটি হিমালয়ের সৃষ্টির পূর্ববর্তী আগে থেকে রয়েছে? তার মধ্যে সিন্ধু নদী রয়েছে, শতদ্রু নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদীও রয়েছে। আস্তে আস্তে পড়বে, যখন পড়াবো সব এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে? অ্যান্টিসেন্ডেন্ট রিভার সেটাকেই বলা হচ্ছে। এবার সিন্ধু নদীর উৎপত্তি কোথায় হয়েছে? স্যার পূর্ববর্তী নদীর কনসেপ্টটা আরেকবার বলবেন প্লিজ? হ্যাঁ একদম, পূর্ববর্তী নদী সেটাকেই বলা হচ্ছে যেই নদীর উৎপত্তি হিমালয় সৃষ্টির পূর্বে হয়েছে। হিমালয় সৃষ্টি তো হয়েছে, হিমালয় সৃষ্টির আগে যে নদীর উৎপত্তি হয়েছে। ঠিক আছে? যে নদীর উৎপত্তি হয়েছে তাকে বলা হয় অ্যান্টিসেন্ডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। ওকে, এরকম বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, আমি সঙ্গে সঙ্গে আবার বলবো। এবারে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে কোথায়? তিব্বতের মানস সরোবরের উত্তরে অবস্থিত সিংকাবাব হিমবাহ থেকে। তিব্বত মানে আজকে সেটা তিব্বত তো চীন অকুপাই করে নিয়েছে, চীন দখল করে নিয়েছে। ঠিক আছে? তো সেই কারণে এখন তিব্বত বলতে চীন বোঝানো হয়। তো এটা নিয়ে অনেক ব্যাপার রয়েছে, পলিটিক্যাল বলাটা ভুল, জিও পলিটিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে। যতটা সম্ভব আমি আলোচনা করবো, আমি চেষ্টা করবো তোমাদের পড়াতে আরও কিছু ভ্যালু দিতে। দেখো, সবসময় একজন টিচার বা আমার উদ্দেশ্য এটা নয় যে পরীক্ষার জন্য যতটা প্রয়োজন ততটা, কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে এতটা আলোচনা করব যেখানে তোমরা আরো এক্সট্রা কিছু জানতে পারো। বহু জিনিস আছে যেগুলো তোমরা জানোই না, সেগুলো আমি চেষ্টা করবো পড়াতে যখন টপিক আসবে আমি সেগুলো তোমাদের সাথে রিভিল করব, সেগুলো আলোচনা করব। এই কারণে ক্লাস হয়তো একটু 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হতে পারে, ক্লাস একটু বাড়বে, হয়তো সেই দিনের টপিক কমপ্লিট হবে না, কিন্তু সেই জিনিস জানাগুলো গুরুত্বপূর্ণ হবে যেগুলো তোমাদের জানা প্রয়োজন। ঠিক আছে? মানে এটা কখনোই নয় যে একটা পড়াশোনায় যেগুলো আছে স্যার পড়িয়ে দিন, দায়িত্ব শেষ। আমি কখনো সেই দায় সারা দায়িত্বের মধ্যে থাকি না। আমি এটা সবসময় চাই যাতে তোমরা কিছু জানো, আর এই জানাটা তোমাদের জন্য প্রয়োজন। ওকে, তো সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবরের কাছে সিংকাবাব হিমবাহ থেকে, প্রায় 2800 কিলোমিটার দীর্ঘ। সিন্ধু নদীটা 2880 কিলোমিটার দীর্ঘ, কিন্তু ভারতের মধ্যে দিয়ে সেটা মাত্র 800 কিলোমিটার গিয়েছে। বাকিটা পাকিস্তানের মধ্য দিয়ে গেছে, কিছুটা অংশ তিব্বতে আছে। এই দেখো ইন্দাস রিভারের যে ফ্লো ম্যাপ আমি পাশে দিয়েছি, এই যে যেটা দেওয়া আছে, যার উপর দিয়ে আমি এই যে রেড কালারটা ড্র করছি, এটা হচ্ছে ইন্দাস রিভার। ঠিক আছে? দেখতে পাচ্ছ ভারতে কতটুকু আছে, ভারতের সামান্যটুকু অংশ ভারতের মধ্যে রয়েছে, ভারতের বর্ডারের মধ্যে। বাকিটা দেখো পাকিস্তানে চলে গেছে, আর কিছুটা অংশ চায়নাতে রয়েছে। এইখান থেকে শুরু করে ভারতে এইটুকু অংশ, মাত্র এইটুকু যে অংশ ভারতে রয়েছে 800 কিলোমিটার। দেখতে পাচ্ছেন? এই দেখো, এই যে জায়গাটা দেখো রেড করে দিয়েছে, এই যে মোটা করে রেড করলাম, দেখো দেখতে পাচ্ছ? না স্যার, ওই কোচিং সেন্টার লোগোটাই আসছে। বাকিটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। এবার দেখো হয়তো নেটওয়ার্কের ইস্যু হতে পারে, সেই জন্য হয়তো দেখো দেখতে পাচ্ছ না। এবার কি বলি বলো তো, ম্যাপ আমি দিয়ে রেখেছি পাশে, এবার তার সাথে দেখো ওই যে বাকি যে অংশটা রয়েছে। না স্যার, আমি ওই খালি ওই লোগোটাই দেখতে পাচ্ছি। তাহলে দেখো ইস্যু আছে, মানে একটু স্লো আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার, নেটওয়ার্ক। হ্যাঁ বুঝতে পারছি। দেখো এটা তো আমার হাতে আর নেই, আমি এটা কি করবো বলো? ঠিক আছে, রেকর্ডিংটা দেখবে, আর এখানে এটা তো আমি কিছু করতে পারবো না। আমি পিডিএফ দিয়ে দেবো, তারপরে যখন রেকর্ডিংটা দেখবে তখন দেখতে পাবে। আমি কি বলবো বলো, এটা তো আমার হাতে নেই না। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এইটুকু অংশ শুধুমাত্র দেখো আমাদের ইন্ডিয়ার মধ্যে রয়েছে। আর সিন্ধু নদী কি হয়েছে, তিব্বত থেকে উৎপন্ন হয়ে আমাদের আরব সাগরে গিয়ে পড়েছে। এই যে দেখতে পেয়েছি
পুরো করাচির নিকট দিয়ে আরব সাগরে পড়েছে, পাকিস্তানের মধ্যে দিয়ে গেছে। সিন্ধু নদীর একটা উপনদী হচ্ছে সিওক। সিওক হচ্ছে সিন্ধু নদীর উপনদী, যেটা কাশ্মীরে সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে পড়তে হবে কি, প্রথমটা থেকে তো পেলাম কি পড়তে হবে, দীর্ঘতম নদী, দীর্ঘতম উপনদী, জল বহনকারী, এগুলো আমরা পড়লাম। এবার এখান থেকে পড়তে হবে কি, সিন্ধু নদী একটা যে অ্যান্টিসেন্ডেন্ট রিভার বা হিমালয়ের পূর্ববর্তী নদীর একটা উদাহরণ, সেখানে সিন্ধু অপশন একটা পড়তে হবে। উৎপত্তি স্থান কোথায়, তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়েছে, এটা পড়তে হবে। কোথায় পড়েছে সেটা কোনোদিন পরীক্ষা আসবে না, কারণ সবাই জানে সিন্ধু নদী তিব্বতে মানে আরব সাগরে গিয়ে পড়েছে, কিন্তু সিন্ধু নদীর উৎপত্তি কোথায় আছে শুধু সেইটুকু পড়তে হবে। আমি এখানে বলে দিলাম, কিন্তু নোটসে দেখো তোমাদের একটু বেশি করে এই কারণে দিচ্ছি, যারা একটু পারবে একটু বেশি করে পড়ো, কিন্তু যারা একটু মনে হয় স্যার কম পড়বো তাদেরকে আমি যেগুলো মার্কিং বলে দিচ্ছি যে এইগুলো পড়বে, তারা সেগুলোই পড়বে, ঠিক আছে। কিন্তু আমি কখনোই চাইবো না যে তোমরা শুধু ওইটুকু পড়ো, মনে রাখতে পারবে না, ভুলে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দুটো জিনিস পড়বে সিন্ধু থেকে, অ্যান্টিসেন্ডেন্ট রিভার মানে পূর্ববর্তী নদী হলো সিন্ধু, উৎপত্তি হয়েছে তিব্বতের মানস সরোবর থেকে, ঠিক আছে। উপনদী সিওক, না মনে রাখতে পারো কারণ খুব বেশি পরীক্ষায় পড়ে না। এবার যেটা পড়তে হবে, সিন্ধু নদীর 5টা উপনদী আছে, সেটা আমরা একটু আধটু পড়েছি। 5টা উপনদী আছে, 5টা উপনদী কি, ঝিলম, চেনাব, রাবি, বিয়াস এবং শতদ্রু, যেটাকে সতলেজ বলি। এই 5টা নদী সিন্ধু নদীর বিভিন্ন উপনদী। উপনদী মানে কি, উপনদী আর শাখা নদীর কি পার্থক্য, উপনদী মূল নদীর সাথে যেটা এসে মিলে যায় তাকে উপনদী বলা হয়, আর মূল নদী থেকে যদি কোনো নদী বেরিয়ে যায় সেটাকে শাখা নদী বলা হয়, ঠিক আছে। সেরকম সিন্ধু নদীর 5টা উপনদী আছে, তার মধ্যে এই যে দুটো সব থেকে যদি বৃহত্তম উপনদী বলা হয় সেটা হচ্ছে শতদ্রু। বলা হয়েছে দেখো শতদ্রু হচ্ছে দীর্ঘতম, পাশে দেখো আমি লিখে রেখেছি, ওই জন্য নোটসে আমি এমনভাবে নোটস কম্প্যাক্ট করা আছে, পরীক্ষায় যখন দেখবে কিচ্ছু বাইরে থেকে প্রশ্ন পাবে না, যা পাবে সব এখান থেকে, কিন্তু আমার যে দেওয়া জিনিস সেটাকে ভালো করে পড়তে হবে, তাহলে আমি কনফিডেন্ট বলে দিচ্ছি তোমরা সব পেয়ে যাবে, কোনো জায়গা থেকে আটকাবে না, ঠিক আছে। এবার এই সিন্ধু নদী আর শতদ্রু নদী, এই দুটো নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। পাশে দেখো কি লেখা রয়েছে, চীন লেখা রয়েছে। কেন লেখা আছে, তিব্বত, চীন কি করেছে, তিব্বতকে অকুপাই করেছে, দখল করেছে। এর মধ্যে ঝিলাম নদী কাশ্মীর থেকে উৎপন্ন হয়েছে, পড়তে হয় না, শুধু শতদ্রুর উৎপত্তিটা আমাদের মাথায় রাখতে হবে। চেনাব বা চন্দ্রভাগা, চেনাব নদীর আরেকটা নাম চন্দ্রভাগা নদী। রাভি নদীর আরেকটা নাম হচ্ছে ইরাবতী নদী, এইটা শুধু একটু পড়তে হয়, রাভিকে ইরাবতী বলা হয়, কারণ এটা হিস্ট্রিতেও আমাদের পড়তে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ নদী রয়েছে। বিয়াস নদী হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। চেনাব, রাভি এবং বিয়াস এরা তিনজনই হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। আর এই রাভি যে বিয়াস নদী আছে এর পাশেই হচ্ছে যে মানালি যেটা রয়েছে সেটা এখানে অবস্থিত। কেউ যদি হিমাচল প্রদেশ ঘুরতে যাও মানালি, তাহলে দেখতে পাবে বিয়াস নদী দেখতে পাবে কেউ। এই বিয়াস নদী একমাত্র নদী যেটা ভারতের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ ট্রান্স বাউন্ডারি রিভার নয়। এবার এখানে ট্রান্স বাউন্ডারি রিভার কথাটার মানে হচ্ছে কি, যে নদী একটা দেশ থেকে উৎপন্ন হয়ে আরেকটা দেশে গিয়েছে সেটাকে ট্রান্স বাউন্ডারি রিভার বলা হয়। কিন্তু বিয়াস নদী, বাকি দেখো সিন্ধু নদী চীন থেকে উৎপন্ন হয়েছে, ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে গেছে। শতদ্রু নদী চীন থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে পাকিস্তানে গেছে। এরকম আমাদের ঝিলাম নদী ভারত থেকে উৎপন্ন হয়ে কাশ্মীর থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানে গেছে, কিন্তু বিয়াস নদী ভারতে উৎপন্ন হয়েছে আবার ভারতেই মিশে গেছে। সেই কারণে বিয়াস নদী একমাত্র নদী যেটা ভারতের মধ্যেই সীমাবদ্ধ, ট্রান্স বাউন্ডারি নয়। তো এটা পরীক্ষায় আসে, সিন্ধু নদীর কোন উপনদী ট্রান্স বাউন্ডারি নয়, মানে ভারতের মধ্যেই সীমাবদ্ধ, সেটা হচ্ছে বিয়াস নদী। তাহলে এখান থেকে কি পড়তে হবে, সিন্ধু নদী 5টা উপনদীর মধ্যে কোনটা দীর্ঘতম উপনদী, কোন একমাত্র উপনদী যেটা ভারতেই উৎপন্ন হয়ে ভারতের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, সেটা হচ্ছে বিয়াস নদী। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার হচ্ছে। এতগুলোর মধ্যে আমি কিন্তু দেখো ছোট্ট করে এক দুটো জিনিস তোমাদের মার্কিং করছি, এই কারণে কিন্তু চেষ্টা করবে বাবা পুরোটা পড়তে, কিন্তু তোমাদের কারো কারোর জন্য আমি একটু মানে বলছি এইগুলো পড়তেই হবে, এইগুলো ভুললে চলবে না। এবার 1960 সালে ভারতে একটা সিন্ধু জল চুক্তি হয়েছিল, যেটা এখন হোল্ড আছে। এই যে আমাদের কিছুদিন আগে যে পেহেলগাঁও অ্যাটাক হলো, যেখানে আমরা প্রত্যেকেই জানি, তো সে পেহেলগাঁও অ্যাটাকের ফলে কী হয়েছে, ভারত এতদিন ধরে যে সিন্ধু জল চুক্তি রয়েছে সেটা সম্পর্কে তোমরা কেউ হয়তো জানো না। এই যে সিন্ধু নদীর উপনদীগুলো রয়েছে তার জল ভারত কতগুলো নদীর জল ব্যবহার করবে, পাকিস্তান কতগুলো নদীর জল ব্যবহার করবে, সেই অনুযায়ী ভাগ রয়েছে। সেখানে ভারত সবসময় দিল দরিয়া, ভারত সবাইকে সাহায্য করতে চায়, সেই জন্য ভারত ইম্পর্টেন্ট যেই নদীর বেশি জল, বিয়াস নদী, রাভি নদী এবং শতদ্রু নদী, 3টা জলপ্রবাহের নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকে। আর সিন্ধু নদী, চেনাব নদী আর ঝিলাম নদী, এই 3টার জলপ্রবাহ পাকিস্তানের হাতে
থাকে, এর মধ্যে সিন্ধু সবচেয়ে বেশি জল প্রবাহ করে, কিন্তু বর্তমানে এটা কিন্তু হোল্ড রয়েছে। গভর্নমেন্ট কিন্তু এটা বর্তমানে হোল্ড করে দিয়েছে, বলছে না ওইসব হবে না, গভর্নমেন্ট এখন ইন্ডিয়া কোনো সিন্ধু জল চুক্তি মানে না, এটা নিয়ে বারবার করছে। কিন্তু এখন নরেন্দ্র মোদী সরকার আছে, কারো কথা শুনবে না, বাবু যেটা ঠিক মনে হবে সেটাই করবে, ঠিক আছে। অনেক ব্যাপার আছে, এই যে ইন্ডিয়া পাকিস্তানে যে কালকে ম্যাচ হলো, মানে খেলাটা প্রথম কথা উচিত হয়নি বিসিসিআই এর, ঠিক আছে। পাকিস্তানের সাথে বর্তমানে যা সম্পর্ক, কোনোদিনই উচিত নয় খেলা, ঠিক আছে, কখনোই। মানে আমাদের জওয়ানদের বা আমাদের যে ভাই বোন যাদেরকে মারা হয়েছে তাদের প্রাণের, তাদের জন্য তারা যে এত বারবার এত ঘটনা হয়েছে, তারপরে কোনো ক্রিকেট কোনো কিছু মধ্যে পড়ে না, ঠিক আছে। তো তাদের সঙ্গে কোনো রকম সম্পর্কই রাখাটা যথাযোগ্য নয়, ঠিক আছে। তো যাই হোক, এই সিন্ধু জল চুক্তি 1960 হয়েছিল, এটা বর্তমানে হোল্ড আছে। এবার এখানে পরীক্ষা আছে, ইম্পর্টেন্ট জিনিস আমি এবার দেখি। উরি ড্যাম, উরি নিয়ে একটা সিনেমা আছে, তোমরা হয়তো দেখো, উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক, একটা সিনেমা আছে। পরীক্ষা আছে, এই যে উরি ড্যাম কোন নদীর ওপরে অবস্থিত? ঝিলাম নদীর ওপরে অবস্থিত উরি ড্যাম, বাবা পড়তে হবে, ঠিক আছে। শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? পড়তে হবে বাবা, ঝিলাম নদীর তীরে। শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত? ঝিলাম নদীর তীরে অবস্থিত। কিন্তু ঝিলাম নদীর যে উপনদী কিষানগঙ্গা, এটা না পড়লেও চলবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো, অনেকগুলো ড্যাম আছে বিভিন্ন নদীর ওপরে, যেটা চন্দ্রভাগা নদীর ওপরে সালাল ড্যাম রয়েছে, বালগিহার ড্যাম রয়েছে, ডালহস্তি ড্যাম জলবিদ্যুৎ রয়েছে, কিন্তু তার মধ্যে একটাই আমি পড়তে বলবো, সেটা হচ্ছে সালাল ড্যাম। এই সালাল ড্যাম কোন নদীর উপরে রয়েছে? পড়তে হবে, চন্দ্রভাগা নদীর উপরে রয়েছে সালাল ড্যাম। আমি সব জায়গা থেকে তোমাদের ছোট করে দিচ্ছি, কিন্তু তার সঙ্গে বারবার একটা কথা আমি রিপিট করছি, আমি যতটুকু দাগ দিচ্ছি ততটুকু পড়ো না, পারলে বেশিরভাগটাই পড়ো, কিন্তু এই জায়গাগুলো কখনোই ছেড়ো না, ঠিক আছে। তার মানে এটা নয় আমি এগুলো বলছি। রঞ্জিত সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে ইরাবতী নদীর উপরে অবস্থিত বা রাভি নদীর উপরে অবস্থিত, এটা পড়তে হবে, ঠিক আছে। আর এই যে বিয়াস নদীর তীরে আমি একটু আগেই বললাম মানালি শহরটা অবস্থিত, এটা যারা ঘুরতে গেছো তারা জানবে, আর যদি না জানে থাকো এখানে দেওয়া রয়েছে। পং ড্যাম খুব গুরুত্বপূর্ণ, প্রচুর পরীক্ষা আছে যে পং ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? বিয়াস নদীর উপরে অবস্থিত পং ড্যাম। তার মানে ঝিলাম নদীর উপরে একটা ড্যাম পড়বে উরি ড্যাম, চন্দ্রভাগা নদীর উপরে একটা ড্যাম পড়বে সালাল ড্যাম, রাভি নদীর উপরে একটা ড্যাম পড়বে রঞ্জিত সাগর ড্যাম, আর বিয়াস নদীর উপরে একটা ড্যাম পড়বে পং ড্যাম ড্যাম। আর অবশ্যই শতদ্রু নদীর উপরে দ্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভাকরা নাঙ্গল ড্যাম, দ্য ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার জন্য বারবার, এতে 5টা স্টার দিলেও কম হবে, যেটা শতদ্রু নদীর উপরে অবস্থিত, দ্য ভেরি ইম্পর্টেন্ট। যতগুলো ড্যামের এখানে নাম বললাম তার মধ্যে ভাকরা নাঙ্গল ড্যাম সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় আসে। নাফথা ঝাঁকি ড্যাম খুব বেশি আসে না, এটা একটু আরআরবি এনটিপিসি বা এসএসসি পরীক্ষায় আসে, কিন্তু স্টেটের পরীক্ষায় খুব একটা আসে না। কিন্তু ভাকরা নাঙ্গল ড্যাম ভীষণ গুরুত্বপূর্ণ, পড়তে হবে। তাহলে সব জায়গা থেকে আমি একটু একটু করে ডাক দিলাম, কিন্তু ওই একটু একটু করে অন্তত পড়তে হবে, ওকে। নেক্সট, তারপরের নদীতে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিভার। গঙ্গা ভারতের দীর্ঘতম নদী, মোট দৈর্ঘ্য পড়তে হয় 2510 কিলোমিটার, ভারতে 2017 কিলোমিটার রয়েছে, বাকিটা বাংলাদেশে চলে গেছে, প্রত্যেকেই জানি, ঠিক আছে। এবার এখানে একটা কনফিউজিং এর জায়গা, সেটা কি? পরীক্ষায় আসে আর আমরা পরীক্ষায় ভুল করে আসি, কি? বিষ্ণু প্রয়াগ কি, নন্দ প্রয়াগ কি, কর্ণ প্রয়াগ কি, রুদ্র প্রয়াগ কি, দেব প্রয়াগ কি? এই পঞ্চপ্রয়াগ নিয়ে আমাদের মাথা খারাপ। মাথা খারাপ হয় তো, না কার হয় না? কেউ আছো যার একদম ডিটো মুখস্থ আছে, সেগুলো সম্পর্কে প্রপার কনসেপ্ট আছে? কেউ আছো? ডাউট তো আছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, আমি জিনিসটাকে ক্লিয়ার করে দিচ্ছি, তার সঙ্গে একটা ছবি দিয়ে দিচ্ছি, আশা করি আস্তে আস্তে মানে এই জিনিসটা একটু কয়েকবার দেখার পরে দেখবে সেট হয়ে যাবে মাথার মধ্যে। প্রথম কথা, যেভাবে লেখা আছে এভাবে কোনো বইতে লেখা নেই, এগুলো প্রপারলি বানানো হয়েছে, আমি বানিয়ে দিয়েছি যাতে কোনোদিন ভুল করতে না পারো। প্রপারলি ছবি দেওয়া আছে, আমি তার সঙ্গে বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা কি। এই যে গঙ্গা নদী, গঙ্গা নদী কিন্তু একদম যে উৎপন্ন হয়েছে গঙ্গোত্রী থেকে, সেরকম গঙ্গা নদী থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়ে চলে আসছে সেটা কিন্তু নয়। গঙ্গা নদী অনেকগুলো নদী মিলিত হয়েছে। গঙ্গা নদীর প্রথম যে সোর্স সেটা হচ্ছে অলকানন্দা নদী। তার এই অলকানন্দা নদীর উৎপত্তি কোথায় হয়েছে? বদ্রীনাথ। এই যে ওপরে দেখো বদ্রীনাথ আছে, ভালো করে এই পিকচারটা লক্ষ্য করো, তার পাশে লেখাগুলো দেওয়া রয়েছে। একদম প্রথমে উপরে দেখো লেখা হয়েছে বদ্রীনাথ। তাহলে এই যে বদ্রীনাথ হিমবাহ,
যেটা আমাদের মানে তীর্থস্থান রয়েছে, সেই বদ্রীনাথ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে অলকানন্দা নদী। আর এই অলকানন্দা নদী কালার দেখো ব্লু কালার করা আছে, যেই ব্লু কালারটা নেমেছে ওটা হচ্ছে অলকানন্দা নদী এসেছে। এবার অলকানন্দী বদ্রীনাথ থেকে উৎপন্ন হয়েছে সেটা দেখো পাশে আমি অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে তোমাদের দিয়েছি। তাহলে এই অলকানন্দের উৎপত্তি হয়েছে বদ্রীনাথ হিমবাহ থেকে, উৎপত্তি লাভ করে বিষ্ণু প্রয়াগ বলে একটা জায়গা রয়েছে। মনে রাখবে সবচেয়ে উপরে কে রয়েছে? বিষ্ণু রয়েছে, বিষ্ণু ভগবান সবচেয়ে উপরে, বিষ্ণু প্রয়াগ সকলের উপরে। সেখানে কি হয়েছে, একটা নদী আসছে ধৌলি গঙ্গা, সেই ধৌলি গঙ্গার সাথে নদী মিশে গেছে, মিশে গিয়ে সেই জায়গার নাম হয়েছে অলকানন্দা নামে প্রবাহিত হয়েছে। মানে এখানে অলকানন্দা নাম কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু বিষ্ণু প্রয়াগের পর থেকে যে নদীটা গেছে তার মধ্যে কিন্তু দুটো নদী প্রবাহিত হচ্ছে, একটা হচ্ছে অলকানন্দা এবং ধৌলি গঙ্গা। এবার দুটো নদীর মধ্যে বলবে স্যার কেন অলকানন্দার নাম আছে, কেন ধৌলি গঙ্গার নামটা থাকলো না? কারণ এই দুটো নদীর মধ্যে যে নদীর বেশি জল থাকবে সেই নদীর নামটাই কিন্তু সবসময় মানে মনে রাখা হবে, যে নদীর জল কম তার নাম আর মনে রাখা হবে না। ফলে অলকানন্দা নদীর ফ্লো বেশি, ধৌলি গঙ্গার জল কম, ওই জন্য মিশে গেছে, মিশে যাওয়ার পরে সেই জায়গা অলকানন্দা নামেই প্রবাহিত হয়েছে। তাহলে প্রথম যে জায়গায় মিশ্রিত হয়েছে সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ। মনে রাখবে বিষ্ণু সবার উপরে, বিষ্ণু সবার উপরে রয়েছে। তাহলে প্রথম যে ম্যাচ সেটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ, অলকানন্দার ধৌলি গঙ্গা। এবার নদী এগিয়ে আসছে, এগিয়ে আসার পরে আরেকটা প্লেস হচ্ছে সেটা হচ্ছে নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগে অলকানন্দী এসে মিশছে কার সাথে? নন্দাকিনী নদীর সাথে। তাহলে আবার একটা নদী এসছে নন্দাকিনী, সেই নদী এসে নন্দপ্রয়াগে এসে মিশেছে, মিশে তার নাম আবার সেটা অলকানন্দা নামেই কিন্তু প্রবাহিত হচ্ছে, তার কিন্তু নাম পরিবর্তন হয়নি। তাহলে নন্দপ্রয়াগে মিশ্রিত হচ্ছে অলকানন্দা প্লাস নন্দাকিনী, এরা মিলিত হয়ে নন্দপ্রয়াগ থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে নন্দপ্রয়াগ নন্দাকিনী বোঝা গেছে। অলকানন্দা প্রত্যেক জায়গায় ফিক্স থাকবে, যখনই কোনো প্রয়াগ হবে প্রথম যে প্রয়াগগুলো সব জায়গায় অলকানন্দা ইজ ম্যাচড, অলকানন্দা থাকবে, বাকিগুলো তার সাথে যুক্ত হবে। প্রথমে ধৌলি গঙ্গা, তারপরে নন্দাকিনী, তারপরে তাহলে বিষ্ণুর পরে নন্দ, তারপরে হচ্ছে কর্ণপ্রয়াগ। তাহলে কর্ণ একটু পরে, সেখানে কে মিশছে? কর্ণপ্রয়াগে এসে মিশছে যে অলকানন্দা, তার সাথে পিণ্ডারি গঙ্গা মিলিত হয়েছে, মিলিত নামটাও আবার অন্য অলকানন্দা নামে প্রবাহিত। কেন? কারণ পিণ্ডারি গঙ্গা থেকে অলকানন্দার ফ্লো বেশি, সেই জন্য সেই পরবর্তী যে প্রয়াগ সেটাকে বলা হচ্ছে কর্ণপ্রয়াগ। ওকে, এবার অলকানন্দ প্রবাহিত হওয়ার পর নদী আবার এগিয়ে যাচ্ছে, এবার আসছে রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে কি হচ্ছে, একটা নদী যেটা কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে, বদ্রীনাথের পরে কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে একটা নদী, সেটা হচ্ছে মন্দাকিনী। নন্দাকিনী আগে হয়ে গেছে, এবার হচ্ছে মন্দাকিনী। সেই মন্দাকিনী যেটা কেদারনাথ থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী, কেদারনাথ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী, সেই মন্দাকিনীর সাথে মিলিত হয়েছে কোথায়? রুদ্রপ্রয়াগে। তাহলে রুদ্রপ্রয়াগে মিলিত হয়েছে মন্দাকিনী আর অলকানন্দা, মিলিত হয়ে আবার অলকানন্দা নামেই প্রবাহিত, কারণ অলকানন্দের জলের ফ্লো বেশি। তাহলে রুদ্রপ্রয়াগে মিশ্রিত হচ্ছে মন্দাকিনী ও অলকানন্দা। পাশে দেখো ওই জন্য ব্র্যাকেটে আমি দিয়ে দিয়েছি যে কি হয়েছে, শুধু না ব্র্যাকেটে আমি পাশে ওই জন্য ব্র্যাকেটটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে ব্র্যাকেট দেখেই তোমরা বুঝে যাবে যে এক চান্সে বিষ্ণুপ্রয়াগ মানে অলকানন্দা প্লাস ধৌলি গঙ্গা, নন্দপ্রয়াগ মানে অলকানন্দা প্লাস নন্দাকিনী, কর্ণপ্রয়াগ মানে অলকানন্দা প্লাস পিণ্ডারি গঙ্গা, রুদ্রপ্রয়াগ মানে মন্দাকিনী প্লাস অলকানন্দা বা অলকানন্দা প্লাস মন্দাকিনী। দেখো ভুল হওয়ার কোনো জায়গা নেই। তাহলে আবার নদী রুদ্রপ্রয়াগ থেকে যাচ্ছে, নাম কি আছে? অলকানন্দা নামেই রয়েছে। এবার তারপরে এসছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে এসে কি, এইখানে এসে গঙ্গোত্রী হিমবাহ থেকে একটা নদী উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে ভাগীরথী। সেই ভাগীরথী নদী এসে মিলিত হচ্ছে দেবপ্রয়াগে। দেবপ্রয়াগে মিলিত হওয়ার পর তাহলে দেবপ্রয়াগে মিলিত হচ্ছে কে? দেবপ্রয়াগে মিলিত হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা। অলকানন্দা অলরেডি আসছে আর তার সঙ্গে ভাগীরথী মিলিত হচ্ছে, মিলিত হয়ে আর অলকানন্দ নাম না হয়ে এবার নাম হয়ে যাচ্ছে গঙ্গা। তার মানে গঙ্গার যে অ্যাকচুয়াল উৎপত্তি সেটা হচ্ছে দেবপ্রয়াগে, যেখানে ভাগীরথী প্রবাহিত হচ্ছে। আর পরবর্তীকালে এই যমুনোত্রী থেকে উৎপন্ন হয়েছে যমুনা নদী, সেটা এসে আমাদের যে ত্রিবেণী সঙ্গম যেটা এলাহাবাদ, সেটা আমাদের পরে আছে, সেখানে এসে মিলিত হয়েছে। এবার এই যে ভাগীরথী নদীর উপরেই অবস্থিত আমাদের যে বিখ্যাত তেহেরি ড্যাম, কোটেশ্বর ড্যাম, তবে তার মধ্যে পড়তে হবে তেহেরি ড্যামটা পড়তে হবে কোন নদীর উপরে অবস্থিত, দ্যাট ইজ ভাইটাল ইম্পর্টেন্ট। এবার প্রত্যেকটা যে প্রয়াগ, কোনটা বিষ্ণু প্রয়াগ, কোনটা নন্দ প্রয়াগ, কোনটা কর্ণপ্রয়াগ, কোনটা রুদ্রপ্রয়াগ আর কোনটা দেবপ্রয়াগ, এই যে পঞ্চপ্রয়াগ রয়েছে, এইটা বাবা মনের মধ্যে রাখতে হবে। খুব কি কষ্ট?
না কয়েকবার পড়ার পরে এটা মাথায় ঢুকে যাবে আস্তে আস্তে। এরকম ভাবে কোনো জায়গায় মানে পেয়েছো যেখানে এইভাবে লেখা আছে, এইভাবে বলা আছে, পঞ্চপ্রয়াগকে এইভাবে এক্সপ্লেন করা আছে, কোনো জায়গায় পেয়েছো? না। বুঝেছো? তার মানে জিনিসগুলো এভাবে কিন্তু এক্সপ্লেন করতে হবে। এবার দেখো পরে আসি গঙ্গা নদীর। এবার কি হয়েছে, গঙ্গা নদীর গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত এটাকে গঙ্গার উচ্চগতি বলা হয়, হরিদ্বার থেকে গঙ্গা বলা হয় মধ্যগতি বা নিম্ন গতিতে এসে মধ্যগতিতে এসে মিলেছে। এই এলাহাবাদের নিচে যে প্রয়াগ বলে যে জায়গাটা রয়েছে, প্রয়াগ যেখানে সবাই হচ্ছে কুম্ভ মেলায় যায়, সেই প্রয়াগ যে জায়গা, প্রয়াগরাজ এলাহাবাদ, সেখানে গঙ্গা নদী, যমুনা নদী আর সরস্বতী নদী, যেটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয়, যেখানে কুম্ভ মেলা বসে 12 বছর অন্তর। এবার এখানে পূর্ণ কুম্ভ, অর্ধকুম্ভ অনেক ব্যাপার আছে, খুব আলোচনা এখানে করছি না, সেটা অন্য ব্যাপার। এখানে গঙ্গার যে যমুনা নদী সেটা হচ্ছে গঙ্গা নদীর উপনদী, ঠিক আছে? এবার তাহলে গঙ্গার উচ্চগতি হলো। এবার নিম্নগতি, গঙ্গার যে রাজমহল পাহাড় থেকে পশ্চিমবঙ্গে যে মুর্শিদাবাদের যে ধুলিয়ান, সেখানে ভাগীরথী আর পদ্মা নামে দুটো ভাগ হয়েছে। তাহলে এখানে দেখো আমরা বলছি গঙ্গা হিসেবে আসছে, এই যে রাজমহল পাহাড়ের কাছে এসে যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, রাজমহল পাহাড়ে যে এখান দিয়ে পশ্চিমবঙ্গে এন্টার করছে, এন্টার করার পরে যে ধুলিয়ান, এখানে এর আগে ফারাক্কা ব্রিজ রয়েছে, এখান থেকে গঙ্গা দুটো ভাগ হয়েছে, একটা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গে এন্টার করছে, আর একটা পদ্মা নামে আমাদের বাংলাদেশে চলে গেছে। এবার এই যে পদ্মা বাংলাদেশে গিয়ে তার নাম হয়ে গেছে যমুনা, এবং মানে পদ্মা বাংলাদেশে গেছে, এবং সেখানে যে ব্রহ্মপুত্র নদী, সেটা যমুনা নদীর সাথে, মানে ব্রহ্মপুত্র নদীর বাংলাদেশের নাম হচ্ছে যমুনা, পাবো আমরা, সেখানে মিলিত হচ্ছে। এবং পদ্মা আর যমুনা নদী, কারণ পদ্মা নদী হচ্ছে গঙ্গা নদী আর যমুনা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী, এরা মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে, ঠিক আছে? তাহলে ওটা এদিকে, আর এদিকে আমাদের ভাগীরথী নদী, হুগলি নদী নাম নিয়ে, এই যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে হুগলি জেলা পর্যন্ত ভাগীরথী নামে পরিচিত, হুগলি জেলা থেকে এর নাম হয়ে গেছে হুগলি নদী। তার মানে আমরা যখন কলকাতায় মানে কলকাতায় যে হাওড়ার নদী, হাওড়া ব্রিজ আছে, সেটা যখন মানে ক্রস করছি, সেটা কিন্তু হুগলি নদীর ওপর ক্রস করছি, সেটা কিন্তু আর গঙ্গা নদী নেই। গঙ্গা নদী কতটা পর্যন্ত আছে, হুগলি জেলা পর্যন্ত, ওটা ভাগীরথী নদী। হুগলির পর থেকে সেটার নাম হয়ে গেছে, মানে হুগলির পর থেকে এর নাম হয়েছে হুগলি নদী। হুগলি নদীর উপর থেকে, মানে হুগলি থেকে উপরে, মানে বর্ধমান থেকে শুরু করে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তার নাম হচ্ছে ভাগীরথী। তাহলে গঙ্গা নদী সম্পর্কে টোটাল আইডিয়া হলো। পঞ্চপ্রয়াগ কি, কোন নদী, মানে কোন জায়গা দিয়ে গিয়েছে, কোন জায়গায় সে পরিবর্তন হয়েছে, পঞ্চপ্রয়াগ পড়তে হবে, এবং তার সাথে সাথে কোন জায়গায় পশ্চিমবঙ্গে এন্টার করছে, কোন জায়গায়, আর কোন জায়গায় মানে ভাগীরথী আর পদ্মাতে ভাগ হয়ে যাচ্ছে, এটা পড়তে হবে। আর হুগলি নদী কোন জায়গায়, মানে বঙ্গোপসাগরে, মানে বলবে যে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে কি নামে, বা পশ্চিমবঙ্গে বলবে যে হাওড়া জেলার মধ্য দিয়ে বা 24 পরগনা জেলার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে। অপশনে থাকবে হুগলি নদী, গঙ্গা নদী, ভাগীরথী নদী, তখন কিন্তু হুগলি নদী অ্যান্সার করতে হবে। মানে কোন জায়গা দিয়ে নদীটা যাওয়ার সময় তার পার্টিকুলার নাম আছে, বা বর্ধমানের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, গঙ্গা নদী, ভাগীরথী নদী না হুগলি নদী, তখন অ্যান্সার কিন্তু ভাগীরথী নদী করবে। মানে এই জায়গাগুলো বাবা খেয়াল রাখতে হবে, মানে পরীক্ষায় এই জায়গাগুলোই আসবে কোশ্চেন। আমি এই জন্য এই জায়গাগুলো ফোকাস করছি, যে জায়গাগুলো খুব ভালো করে দেখতে হবে, যেই জায়গাগুলো তোমরা ফেঁসে যাবে। কোশ্চেন কিন্তু সোজা পড়বে, কিন্তু এই যে ছোটোখাটো কনসেপচুয়াল ব্যাপার, এগুলো কিন্তু মাথার মধ্যে কাজ করবে না। বুঝতে পারছি কথা? বলো, বোঝা গেল গঙ্গা নদী এতটা পর্যন্ত? ক্লিয়ার করতে পেরেছি তোমাদের? হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। আমি আশা করি হ্যাঁ স্যার। এতটা বোঝানোর পরে আশা করি তোমরা ভুলবে না, মানে যতটা বললাম। এবার তারপরে তোমাদের কি করতে হবে বাবা, একটু পড়তে হবে, নোটস আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, তোমাদের বাবু একটু স্টাডি করতে হবে। কারণ বোঝার সময় বুঝে গেলে, কিন্তু যদি রেখে দাও ভুলে যাবে। একটু স্টাডি করবে, একটু দেখবে, খুব সহজে মাথায় ঢুকে যাবে। ভালো করে বুঝিয়ে দিয়েছি, একবার রিডিং পড়বে, দেখবে, একবার রিভাইজ করবে, ঠিক পেয়ে যাবে। ঠিক আছে, এবার তারপরে গঙ্গার উচ্চ নদী, এবার দেখো একদম ডেডিকেটেড দিয়ে দিয়েছি। গঙ্গার উচ্চগতি কোথায়? গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত গঙ্গার মধ্যগতি, মুর্শিদাবাদ থেকে মোহনা পর্যন্ত গঙ্গা নিম্নগতি। পুরো দেখো, যেটা পরীক্ষার জন্য ডাইরেক্ট পড়তে হবে তাকে। এবার যে নদীর তিনটাই গতি দেখা যায়, উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি, তাকে আমরা আদর্শ নদী বলি।
তাহলে গঙ্গার মধ্যে যেহেতু তিনটে দেখা যায়, এই জন্য গঙ্গাকে আদর্শ নদী বলা হয়, আর আদর্শ নদীর ডেফিনেশন আমরা পেয়ে গেছি। তাহলে দেখো এইভাবে নোটস বানাতে আর এইভাবে পড়তে হবে। ওকে, এবার গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, মেঘনা বলতে এটা বুঝতে পারছি যে ব্রহ্মপুত্রেরই অংশ। তারপরে আমাদের পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বা ডেল্টা ফরমেশন হয়েছে, এটা আমরা প্রত্যেকে জানি, ঠিক আছে, পড়েছি। আর গঙ্গার প্রধান উপনদী হচ্ছে যমুনা, অলরেডি এটা যমুনা সম্পর্কে বললাম। যমুনার উৎপত্তি কোথায় হয়েছে? যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, ডান দিকে এসে গঙ্গায় মিলিত হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন পড়ে, যেটা আমি বলে দিচ্ছি, এখানে আমি পুরো ডেডিকেটেড তোমাদের বলে দিচ্ছি কীরকম পড়তে হবে। বলবে যমুনা নদী গঙ্গার বাম তীরের উপনদী না ডান তীরের উপনদী? এবার অ্যান্সার হবে যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী। এবার এখানে দেখো দেওয়া আছে গঙ্গার ডান তীরের উপনদী কি কি আর বাম তীরের উপনদী কি কি। বলবে স্যার এই আবার কি ব্যাপার? বুঝিয়ে দিচ্ছি, সব পড়তে হবে না, কয়েকটা পড়তে হবে। প্রথম কথা, যমুনা নদী পড়তে হবে, যমুনা নদী গঙ্গার ডান তীরের উপনদী। সোন নদী গঙ্গার ডান তীরের উপনদী। গণ্ডক নদী, কোশি নদী, এরা আর হচ্ছে তোমার ঘরঘনা নদী, এর মধ্যে তিনটা পড়লেই হবে। আমি একটু বলছি, এর মধ্যে পড়তে হবে, এই তিনটে পড়তেই হবে। তার মধ্যে গণ্ডক আর কোশি দা মোস্ট ইম্পর্ট্যান্ট, ঘরঘরাটা মনে রাখলে ভালো। আর সোন আর যমুনা তোমাদের মনে রাখতেই হবে, বাকিগুলো দেখো দিয়েছি, যদি মনে রাখতে পারো ভালো, না মনে রাখতে হবে, কিন্তু যেগুলো আমি দুটো করে দাগ দিয়েছি বাবা মনে রাখতে হবে। এবার ডান তীরস্থ উপনদী আর বাম তীরস্থ উপনদীর মানে যে নদী গঙ্গার ডান দিকে এসে মিলিত হয়েছে ডান তীরস্থ, আর যেগুলো গঙ্গার বাঁ দিকে এসে মিলিত হয়েছে সেটা গঙ্গার বাম তীরস্থ উপনদী, আরে কিছু নয়। তো সেম ব্যাপার, তো যমুনা নদী গঙ্গার ডান দিকে এসে মিলিত হয়েছে বলে ডান তীরস্থ উপনদী। আর যমুনার উপনদী হচ্ছে চম্বল, বেতোয়া এবং কেন। এর মধ্যে পড়তে হবে কি? যমুনা নদীর উপনদী। চম্বল নদী কোন নদীর উপনদী? বা যমুনার একটা উপনদী কোনটা? সেটা হচ্ছে চম্বল নদী। ওই জন্য আরও দুটো আছে, কিন্তু আমি চম্বলে দাগ দিলাম, দ্যাটস ইম্পর্টেন্ট। এবার পরীক্ষায় আরেকটা জিনিস আছে, ভারতের রাজধানী দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? সেটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী দিল্লি। দেখো আমি এখান থেকে কিছু কিছু জায়গা ডাইরেক্ট দিচ্ছি, এগুলো কিন্তু পুরো জিকের প্রশ্ন, কিন্তু যতটা প্রয়োজন বাবু ততটা, আমি বেসিক দিচ্ছি না, কিন্তু এইটুকুটুকু অংশগুলো বাবু পড়তে হবে, ঠিক আছে। এবার গঙ্গার তীরে আমাদের কলকাতা রয়েছে, নবদ্বীপ রয়েছে, পাটনা রয়েছে, বারাণসী রয়েছে, কানপুর রয়েছে, হরিদ্বার রয়েছে, অসুবিধা নেই। এই যে চম্বল নদীর কথা বললাম, চম্বল নদীর উৎপত্তি কোথায় হয়েছে? মধ্যপ্রদেশ থেকে। পরীক্ষায় আসে যে চম্বল নদী কোন রাজ্যে উৎপত্তি লাভ করেছে? মধ্যপ্রদেশ থেকে পড়তে হবে, আমি ওই জন্য মার্কিং করে দিচ্ছি। রাজস্থানের মধ্য দিকে উত্তরপ্রদেশে যমুনার সাথে মিলিত হয়েছে। পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, কোটা শহর যেটাই চম্বল নদীর তীরে অবস্থিত, পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট যে কোটা শহরটা কোন নদীর তীরে অবস্থিত, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এই চম্বল নদীর উপর বিখ্যাত বিভিন্ন ড্যাম রয়েছে, গান্ধী সাগর ড্যাম, রানা প্রতাপ সাগর ড্যাম, প্রচুর জওহর সাগর ড্যাম। তার মধ্যে দ্য ভেরি ফেমাস গান্ধী সাগর ড্যাম পরীক্ষা আছে, যে গান্ধী সাগর ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? সেটা হচ্ছে চম্বল নদীর উপরে অবস্থিত। সোন নদী উপরে ইন্দ্রপুরী ব্যারেজ অবস্থিত, এটা খুব একটা বেশি পড়ে না, বাট পড়ে রাখতে পারলে ভালো। ঘরঘরা নদী মানস সরোবরের নিকটে উৎপত্তি, যার প্রধান উপনদী হচ্ছে সরয়ু। এই সরয়ু নদী খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। সরয়ু নদীর তীরে কোন দেশ কোন রাজ্য অবস্থিত? অযোধ্যা, তাই তো। এটা পরীক্ষায় প্রচুর পড়ে যে রামচন্দ্রের জন্ম হয়েছিল অযোধ্যায়, যেটা সরয়ু নদীর তীরে, খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গলের এক্সামের জন্য এইটা প্রচুর কোশ্চেন আসে। কোশি নদী, দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশি নদী, যেটাকে বিহারের দুঃখ বলা হয়, কারণ এর ফলে প্রচুরবার তোমার বিহারে বন্যা হয়, সেই কারণে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে, কারণ কোশি নদী বারবার তার যে দিক পরিবর্তন করে, সেই কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে কোশিকে বিহারের দুঃখ বলা হয়। আচ্ছা, এটা আমাদের হলো। এবার লাস্ট নদী আমাদের আজকের উত্তর ভারতে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তিনটে পড়িয়ে দিই, এই ব্রহ্মপুত্র কিছু নয়, জাস্ট ছোট্ট করে আছে, পরের দিন আমরা দক্ষিণ ভারতের নদ নদীগুলো পড়বো। আজকে জাস্ট ব্রহ্মপুত্রটা করে আমি ব্রহ্মপুত্র পর্যন্ত নোটটা দিয়ে দিচ্ছি। ব্রহ্মপুত্র বেশি কিছু বলার নয়, তিব্বতের মানস সরোবরের কাছে উৎপন্ন হয়েছে। এর ব্রহ্মপুত্রের তিব্বতের নাম সাংপো, অরুণাচল প্রদেশে ডিহাং, আর বাংলাদেশে যমুনা। এটা পরীক্ষা আছে, উৎপত্তি হয়েছে কোথায়? মানস সরোবরের তিব্বতে। অরুণাচল প্রদেশের নাম ডিহং, প্রচুর বাসে, আর সাংপো তিব্বতে আছে, এই দুটো প্রচুর পরীক্ষায় আছে। ভারতে এর নাম ডিহং, যেটা অন্ধ্রপ্রদেশের নামচা বড়ার কাছে হয়েছে। এবার ব্রহ্মপুত্র নদী যমুনা নদী নামে বাংলাদেশে প্রবেশ করে পদ্মার সাথে মিলিত হয়ে পড়েছে। উপনদীর মধ্যে সুবনশিরি, ধানসিরি, বরাক,
বরাকটা পরীক্ষা আছে, বরাক নদী কোন নদীর উপনদী, এটা ব্রহ্মপুত্র একটাই পড়তে হয়, বেশি কিছু পড়তে হয় না। তিস্তা তোরসা ওর মধ্যে আছে, যারা নর্থ বেঙ্গলে থাকো তাহলে তিস্তা তোরসার ব্যাপারটা জানবে। তিস্তা তোরসাও কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদীর মধ্যে পড়ে, ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। এবার আসামের যে ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, এগুলো ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্রের নদীর তীরে বৃহত্তম নদী বদ্বীপ এটা মাজুলি দ্বীপ, প্রত্যেকেই জানি। সেই মাজুলি দ্বীপ হচ্ছে বিশ্বের সর্ববৃহত্তম নদী বদ্বীপ। এটা পরীক্ষায় আছে, কোন নদীর উপরে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীর উপরে, যার উপরে আমাদের দ্য ভেরি ফেমাস, যারা গিয়েছো, ভূপেন হাজারিকা সেতু, যেটা ঢোলা সাদিয়া সেতু বলা হয়, যেটা ভূপেন হাজারিকা সেতু নামে পরিচিত, যেটা আসামে লোহিত নদীর উপরে নির্মিত হয়েছে। লোহিত নদী আমাদের ব্রহ্মপুত্র নদীর উপনদীর মধ্যে পড়ে লোহিত নদী। সেই লোহিত নদী আসামে অবস্থিত, যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘতম সড়ক সেতু, ঢোলা সাদিয়া সেতু, যেটা আসাম আর অরুণাচল প্রদেশকে কানেক্ট করেছে। তা নর্থ বেঙ্গলে যাওয়াটা খুব কষ্টকর, মানে নর্থ ইন্ডিয়াতে যাওয়াটা খুব কষ্টকর, সেই জন্য আসাম আর অরুণাচল প্রদেশকে কানেক্ট করেছে এই ঢোলা সাদিয়া সেতু। খুবই ভাইটাল, এটা মাথার মধ্যে রাখতে হবে। ব্যাস, এটা হলেই আমাদের উত্তর ভারতের যে নদীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিলাম। পরের দিন আমাদের জিওগ্রাফি ক্লাসে দক্ষিণ ভারতের নদ নদীগুলো আলোচনা হবে। ওকে, বলো আজকে যে টপিকটা পড়লে সেখানে ম্যাক্সিমাম পড়াটা এখানে মনে হলো হয়ে যাবে, না কি মনে হচ্ছে? না ঠিকঠাক মনে হচ্ছে হয়নি, আর অন্যভাবে পড়লে ভালো হবে? তোমাদের কি মনে হচ্ছে? এটা ফিডব্যাক চাইছি প্রথম দিন তোমাদের ক্লাসে, বলো কি মনে হচ্ছে, বলো বোঝা যাচ্ছে পড়া, না কি মনে হচ্ছে কঠিন লাগছে? না স্যার, বোঝা যাচ্ছে। নদ নদীগুলো তো আম, আপনি দেখালেন এবং ওইখানে রুদ্রপ্রয়াগগুলো দেখালেন। তো আশা করছি ওইগুলো একটু যদি মানে আবার রিভাইজ দিই এবং আপনার এই নোটগুলো যদি ঠিকঠাক ভাবে ফলো করি, আশা করি হয়ে যাবে। তো এটাই, এইভাবে পড়তে হবে। এবার আমি চাইছি তোমাদের যতটা ম্যাক্সিমাম সম্ভব তোমরা পড়ো, এবং তোমাদের মানে সাহায্য যেটা যেভাবে করা সম্ভব হয় যতটা বেশিভাবে সেভাবে আমি কিন্তু করছি। এবার লাস্ট অফ অল পড়তে হবে বাবু তোমাদের, আমি ওই জন্য প্রত্যেকটা জায়গার সঙ্গে ম্যাপও ইনক্লুডেড করে দিয়েছি, যাতে ওটা বুঝতে আরও সুবিধে হয়। এরকম না একটা নোট শুধু দিয়ে দিলাম এখানে এইটুকু লেখা আছে সেরকম না, তার সাথে যখন ম্যাপটা চোখের সামনে চলে আসবে তখন সেটা পড়তে আরও বেশি ভালো লাগবে। সেই কারণে আমি প্রত্যেকটার পাশে ম্যাপ ইনক্লুড করে দিয়েছি, পড়ার সময় এটা আরও বেশি সাফিসিয়েন্ট বা এফিসিয়েন্ট তোমাদের জন্য হবে। ওকে, তাহলে এটা ভালো করে পড়বে, পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, রেকর্ডিং আমি দিয়ে দিচ্ছি, তোমরা এটা ভালো করে তাহলে স্টাডি করবে। ওকে, চলো আজকের ক্লাস তাহলে এতটা। ওকে, ওকে স্যার।